ক্লাউড উভয় ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারেন। এটি আপনার কেরিয়ারকে আরো শক্তিশালী এবং প্রতিযোগিতামূলকভাবে গড়ে তুলবে। আজকে সেশনটি পরিচালনা করবেন আমাদের সম্মানিত প্রশিক্ষক মিস্টার মাহবুব হায়দার সরকার, যিনি একজন অভিজ্ঞ লিনাক্স প্রফেশনাল এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ইনস্ট্রাক্টর। তিনি তার বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে বহু শিক্ষার্থীকে সফলভাবে RACS সার্টিফাইড হতে সহায়তা করেছেন। এবং অন বিহাফ অফ এনটেক একাডেমি, আমি শরীফ রায়হান আহমেদ আপনাদের সাথে আছি সবসময়। আপনাদের প্রয়োজনীয় সকল প্রশ্ন বা কোয়েরি যা জানার আছে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করবেন। আমরা এই সেশনটির শেষে আপনাদেরকে সবগুলো প্রশ্নেরই উত্তর করব। আমি আবারও সকল অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের সেশনে যুক্ত হওয়ার জন্য। আশা করছি আজকের ওয়েবিনার আপনাদের এই RACS কোর্স সম্পর্কে পরিষ্কার ধারণা দেবে এবং ভবিষ্যৎ কেরিয়ার গঠনে উৎসাহ যোগাবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস বিগিন দ্য সেশন। আমি মাহবুব হায়দার তালুকদার ভাইকে অনুরোধ করছি সেশনটি শুরু করার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাই। ভাই সবাই শুনতে পাচ্ছেন? রাইট, একটু ইন্টারেক্ট করেন। সবাই শুনতে পাচ্ছেন আশা করি ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। আহ শরীফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ। বাকি যারা আছেন আজকে, যারা নাকি এখানে জয়েন হয়েছেন ওয়েবিনারে, সবাই কি তাদের এখান থেকে একটু রেসপন্স চাচ্ছি, তাদের এখান থেকে একটু রেসপন্স বলেন যে ভাই শুনতে পাচ্ছেন নাকি শুনতে পাচ্ছেন না। ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, ওকে, সোহাগ ভাই, থ্যাংক ইউ। সো আজকে ওয়েবিনারে, আচ্ছা, তো ভাইয়া অনেক কিছু বলছে আর কি। হ্যাঁ, শরীফ ভাই অনেক কিছুই বললো। তো যাই হোক, তো আমি আমার সম্পর্কে একটু বলি, যেহেতু ওয়েবিনার সেশন। সো আপনাদের সাথে প্রথমে একটু পরিচয় হই, মানে আমি আমার পরিচয়টা একটু দিই আর কি প্রথমে। সো আমার নাম হলো মোহাম্মদ মাহবুব হায়দার। সো আমি বেসিক্যালি এখন আছি, জবে আছি, প্লাস হলো আমি ট্রেনিং ইনস্টিটিউটেও সংযুক্ত আছি। সো বেসিক্যালি ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে আমার দেখা যায় যে লিনাক্সই বেশি পড়ানো হয়, এর বাইরে সেভাবে টপিকস গুলো পড়ানো হয় না। আমি বেসিক্যালি RSCS এটাই ফোকাস করি, এইটাই পড়ানোর ট্রাই করি বা পড়াই। যতটুকু জানি ততটুকু আমি আমার স্টুডেন্টের কাছে এটা শেয়ার করি আর কি, যতটুকু আমার নলেজ আছে বা আমার যতটুকু ক্যাপাবিলিটিস আছে। সো আমি আমার ক্যারিয়ার শুরু করে হলো আপনার লিনাক্স পাঠশালা থেকে। সো লিনাক্স পাঠশালায় আমি অ্যাজ এ ট্রেনার হিসেবে ছিলাম, এবং অ্যাজ এ টেকনিক্যাল সাপোর্টে ছিলাম আর কি। সো এখনো লিনাক্স পাঠশালার সাথে সংযুক্ত আছি, বাট এখন পার্ট টাইম হিসেবে আছি। এছাড়াও আমি আরো দুইটা ট্রেনিং ইনস্টিটিউটের সাথে আছি, সেটা হলো পেন্সিল বক্স এবং এনটেক একাডেমি। এছাড়াও আরেকটা ট্রেনিং ইনস্টিটিউটের সাথে আমি সংযুক্ত ছিলাম, সেটা হচ্ছে ট্যালেন্ট ট্যালেন্ট আইটি, এরকম একটা ট্রেনিং ইনস্টিটিউট ছিল, তাদের সাথে সংযুক্ত ছিলাম আর কি। সো আমার ট্রেনিং ক্যারিয়ার টোটালি ধরতে গেলে প্রায় 6 বছরের মতো। মানে আমি জবে যাওয়ার আগে আসলে ট্রেনিং শুরু করি আর কি, বা ট্রেনার হিসেবে নিজের পরিচয় দিই আর কি। সো এটা একটা বিষয়। এবং আমি সরকারি প্রজেক্ট যেগুলো বলে, গভর্নমেন্ট প্রজেক্ট যেগুলো হয়, যে বেসিস ACIP প্রজেক্ট যেটা ছিল, সেখানে আমি কোর্স কন্ডাক্ট করছি, এবং সেইখানে লিনাক্স, উইন্ডোজ এবং AWS এর বেসিক্স। সো এইগুলো মোটামুটি আমার মানে গভর্নমেন্টের যে কারিকুলাম ছিল ওইটাতে পড়ানো হয়েছে আর কি। তো এই আর কি বিষয়। আর জবে এখন যেখানে আছি সেটা সামিট কমিউনিকেশনসে আছি। সো এখানে সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে, এবং সেইখানে OSS ডিপার্টমেন্টে আর কি, অপারেশনাল সাপোর্ট সিস্টেমস। সো এখানে আসলে সংযুক্ত আছি। তো এই হলো আমার আসলে আহ, সংক্ষিপ্ত বিবরণী আর কি। হ্যাঁ। সো যাই হোক, তো প্রথমে একটু বলি যে আপনার এইটা সবাই আপনারা কন্ডাক্ট করতে আসছেন বা আপনারা এটাতে ইনক্লুড হইতে আসছেন। হ্যাঁ বলেন রিফাত ভাই, এনিওয়ান, হ্যাঁ বলেন। রিফাত ভাই কিছু বলবেন? বাস বলেন। সালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়াসিম ভাই, জি ওয়ালাইকুম জি সালাম। জি, জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি ভাই। জি, ক্যামেরায় আসলে একটু ভালো হয় ভাই, একটু আকর্ষণ। আহ জি ক্যামেরা ওকে। জি সো ওকে, দেখা যাচ্ছে নাকি দেখেন? জি আমি জি জি, আসলে দেখা যাচ্ছে। ওকে। সো আমি তো নিজেরই নিজে দেখতে পারতেছি না। হ্যাঁ, যাই হোক, সমস্যা নেই, দেখতে আপনারা পাচ্ছেন? দেখতে পারলে হলো। নো সমস্যা নেই, আপনারা দেখলে হলো। হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ, দেখা জি। যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে তো, রাইট। এ, এবং আমার হ্যাঁ প্রশ্ন হলো ভাই,
জি যে আমি সম্পূর্ণ নতুন, একটু কোর্স কারিকুলাম যেটা, এটা আগে যদি বলে দিতেন, বা এটা আমাদের কোন কোন ফিল্ডে বা হ্যাঁ কি হ্যাঁ কি ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারবো, অবশ্যই তো কিভাবে অবশ্যই করা যাবে, এই ডিটেলস একটু অবশ্যই বলার পরে ক্লাস শুরু করলে ইনশাল্লাহ ভালো হয়। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই ভাই। এখন আপনি কোন একটা ট্রেনিং করতে আসছেন, কোন একটা টপিকস করতে আসছেন, বা কোন একটা কিছু লার্নিং করতে আসছেন, শিখতে আসছেন, এইখানে আপনার বিষয়টা আসলে জানতে হবে যে আসলে কি হচ্ছে এই জি কোর্সে। সো এইটা আসলে মূল পয়েন্ট আর কি। হ্যাঁ, আচ্ছা। সো এটা আমি ক্লোজ মানে এটা ডিসকাস করতেছি, ওইটা সমস্যা নেই। তো আহ আচ্ছা, আপনারা যেহেতু এটা কি বলতেছেন প্রায়োরিটি, আমরা আসলে কি প্রথমে কারিকুলাম দিয়ে শুরু করবো, আপনারা এটাই চাচ্ছেন? জি, আমার মতে সেটাই ভালো হয়, যে আসলে ভাই আহ, ভালো হয়। জি আহ ওকে ওকে, ঠিক আছে। সো তাহলে আমরা একটা কাজ করি। তো আমি আপনাদের একটু কারিকুলামটা যদি বলেন, কারিকুলামটা আমি একটু দেখাই আপনাদের। সো এইটা হলো অফিসিয়াল কারিকুলাম, এটা হলো রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স বা আরএইচএল ওদের কারিকুলাম আর কি। সো আমি একটু দেখাচ্ছি 1 to 4। আচ্ছা, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এটা একটা, এবং 1 3 4। ওকে, সো এই দুইটা। সো কোর্স আউটলাইন ওদের অফিসিয়ালি ওয়েবসাইটে দেওয়া আছে। সো আমরা ওইটাই ফলো করব। এখন এখানে যে বিষয়টা কারিকুলামটা আমি একটু যদি বলি আর এই সিএস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এখানে ওরা অনেক কিছুই বলছে। আমি একটু বলি আপনাকে, এখানে ওরা ওদের কারিকুলামে যেটা বলছে যে ইন্ট্রোডাকশন আরএইচএল আসলে কি, কিভাবে কমান্ড লাইনে কাজ করা হয়ে থাকে, হ্যাঁ, ডকুমেন্টেশন গুলো কিভাবে পাইতে পারেন, এই বিষয়গুলো ওরা মোটামুটি বলছে। এছাড়াও আরো যে বিষয়গুলো বলছে, যে ধরেন যেটা বলে ফাইল সিস্টেম হায়ারার্কি সম্পর্কে ওরা বিশদ আলোচনা এটার কথা বলছে। হ্যাঁ, ম্যানেজিং ফাইল সিস্টেম, যে ফাইল সিস্টেম গুলা কিভাবে আপনি ম্যানেজ করতে পারেন, এই বিষয়গুলো তারা বলছে। এবং একই সাথে এডিটর, মানে আপনি লিনাক্সে, যেমন আমি যদি উইন্ডোজের কথা বলি ফর দ্য এক্সাম্পল পারপাস, আমরা উইন্ডোজের ক্ষেত্রে যেটা হয় যে ধরেন একটা ফাইলে আমরা এই ডাটা স্টোর করব। এখন ফাইলে যখন ডাটা স্টোর করতে যাই, কোনো কিছু লিখতে চাই, তার মানে কি আমি কি করি ভাই, আমরা উইন্ডোজে কি করি, কোন একটা টেক্সট এডিটরের মাধ্যমে করি, রাইট? অ্যাজ লাইক রাইট তো, নাকি? হইতে পারে সেটা নোটপ্যাড, হইতে পারে নোটপ্যাড প্লাস প্লাস, হইতে পারে ডকএক্স, হইতে পারে, হ্যাঁ, হোয়াট এভার, যেটাই হোক না কেন, বা ওয়ার্ডপ্যাডও হইতে পারে, রাইট? সো এগুলো হচ্ছে হলো আমাদের উইন্ডোজের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার যেটাই বলেন আর কি। সো লিনাক্সের ক্ষেত্রে আসলে কি আছে, কোন টুলস বা কিসের মাধ্যমে আসলে আমরা আসলে এই ডাটা এন্ট্রি গুলো করতে পারি, ঠিক আছে? সো এইটা নিয়ে একটা বিশদ আলোচনা আছে আর কি। হ্যাঁ, এডিটিং টেক্সট ফাইল, হ্যাঁ, কিভাবে আমরা টেক্সট ফাইল এডিট করতে পারি, এটার একটা বিশদ আলোচনা আছে। তাছাড়াও তারপরে আউটপুট রিডাইরেকশন বলে একটা কথা আছে। সো এইটাও, যে আমরা যদি শেল স্ক্রিপ্টিং কখনো করি, তাহলে সেই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে ডাটা পাসিং করতে পারি, ডাটা এক ফাইল থেকে আরেক ফাইলে কিভাবে ট্রান্সফার করা হয়ে থাকে, এই বিষয়টাও দেখানো হয়ে থাকে আর কি। এখানে অনেক কিছু বলা আছে। একটা ইউজার, আপনার ইউজার বলেন, গ্রুপ বলেন, যে বিষয়গুলা, যে একটা সিস্টেমে একটা ইউজার ক্রিয়েট করা, মেনটেন করা, তো পারমিশন, প্রিভিলেজ, এসকেলেশনের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে এখানে আছে আর কি। হ্যাঁ, তো বিষয়গুলো বুঝলাম। তারপরে আরো বিষয় আছে, যেমন আপনার সফটওয়্যার ইনস্টলেশন। তো সফটওয়্যার ইনস্টলেশন আমরা কিভাবে করতে পারি? বেসিক্যালি আমি একটু এভাবে বলি, যে লিনাক্সের ক্ষেত্রে আমরা প্রোডাকশন লেভেলে যেভাবে কাজ করি, আমরা উইন্ডোজ কিন্তু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সাপোর্ট করে। হ্যাঁ, নাকি ভাই? আমরা তো সবাই জানি এটা। হ্যাঁ ভাই। হ্যাঁ, তো উইন্ডোজ যে বেসিক্যালি যে কাজটা করে ভাই, একটু যদি এভাবে বলি, উইন্ডোজে যে কাজটা হয়, যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কাজ হয়, আমরা দেখেন যখন নাকি উইন্ডোজ ইনস্টল করি, অপারেটিং সিস্টেমটা যখন ইনস্টল করি, এটা কিন্তু একটু ভারী সফটওয়্যার বা ভারী অপারেটিং সিস্টেম। আমি যদি এরকম হয় যে আমার এখানে 100 জিবি একটা হার্ড ডিস্ক আছে, রিসোর্স, হার্ডওয়্যার রিসোর্স যেটাকে বলে, হার্ডওয়্যার রিসোর্সের মধ্যে কোর কম্পোনেন্ট হচ্ছে আমাদের হার্ড ডিস্ক আছে, র্যাম আছে, প্রসেসর আছে, এগুলা হচ্ছে আমার কোর কম্পোনেন্ট, রাইট? সো এবং নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, সো এগুলা হচ্ছে আমার কোর কম্পোনেন্ট। এগুলা ছাড়া আসলে কল্পনাই করা যায় না। আপনি প্রসেসর ছাড়া আপনি অপারেটিং সিস্টেম বা ধরেন আপনি পিসি চালাইতে পারবেন না, এটা সম্ভব না। ডেস্কটপ চালাইতে পারবেন না, আপনি ডিস্ক ছাড়া চালাইতে পারবেন না, র্যাম ছাড়া পসিবল না, ঠিক আছে? নিক ছাড়া পসিবল, আপনি চালাইতে পারবেন, বাট ইন্টারনেটের যে কানেক্টিভিটি এটা আপনি পাবেন না, বাট আমাদের পসিবল নিক ছাড়া। বাট বেসিক্যালি হচ্ছে এই কোর কম্পোনেন্ট, এই চারটা হলো আমাদের মূল কোর কম্পোনেন্ট আর কি আমাদের হার্ডওয়্যারে। সো এগুলো ছাড়া হয় না। এখন এই যে বিষয়টা, ধরেন আমি যেটা বলতেছি, যে আমাদের সফটওয়্যার যখন আমরা ইনস্টল করি, হ্যাঁ, তো দেখেন উইন্ডোজে খুবই ইজিলি সফটওয়্যার ইনস্টল করা যায় আর কি। হ্যাঁ, কিভাবে ইনস্টল করা যায়? গুগলে যাব, সার্চ করব, আমার অ্যাপ্লিকেশন যেটা প্রয়োজন সেটা সুন্দর করে দিয়ে দিব, ইনস্টল দিয়ে দিব, হয়ে যাবে ভাই। সো আমরা উইন্ডোজের ক্ষেত্রে দুই ধরনের এক্সটেনশন ফলো করি, একটা হলো এমএসআই এবং .exe। ঠিক আছে, আমরা সবাই মোটামুটি সবাই জানি এমএসআই, হ্যাঁ, মাইক্রোসফট সফটওয়্যার ইনস্টলার। সো এরকম দুইটা এক্সটেনশন, এগুলো আমরা বেসিক্যালি ফলো করি আর কি।
সো এখান থেকে আমি ডাউনলোড করে দেন সুন্দর করে আমরা ইনস্টল করে ফেলি, আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে যায়। বাট লিনাক্সের ক্ষেত্রে আমরা যে কাজটা করি, লিনাক্সে আমি চাইলে যে কাজটা করতে পারি, কমান্ড লাইন ইন্টারফেসেও কাজ করতে পারি, আমি চাইলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসেও কাজ করতে পারি। এখন দুইটার সুবিধা এবং অসুবিধা কি আসলে? আমার কথাটা কি বুঝতে পারছেন ভাই আমি কি বলছি, নাকি বুঝিনি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা যদি লিনাক্সের কোনো একটা ডিস্ট্রিবিউশনে যদি এই কাজগুলো করতে চাই, সফটওয়্যার বলেন বা যাই বলেন না কেন, এগুলো যদি আমরা কাজ করতে চাই, এখন প্রোডাকশনের ক্ষেত্রে আসলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা আসলে অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, কেন অ্যাপ্লিকেবল না? কারণ সেই ক্ষেত্রে আপনার অপারেটিং সিস্টেমটাকে ও ভারী করে ফেলে আর কি। কারণ অপারেটিং সিস্টেমের সাথে যখন নাকি আপনি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইন্টিগ্রেট করবেন, তখন যে কাজটা হয় সেটা হলো আপনার মানে আনুষঙ্গিক অনেক সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল হয়, যেটা নাকি আপনার কি সাপোর্ট করে ভাই, এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসকে সাপোর্ট করে, এই ফ্লেক্সিবিলিটিটা আপনাকে দেয়। এখন এই ফ্লেক্সিবিলিটি যদি আপনি না চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কাজ করবেন সেটা হচ্ছিল সিএলআই মোডে কাজ করতে হয়, মানে কমান্ড লাইন ইন্টারফেস বা কমান্ডের মাধ্যমে আমাকে সিস্টেমের সাথে ইন্টারেক্ট করতে হয়। ঠিক আছে, তা এখন প্রোডাকশন লেভেলে যে কাজটা হয় সেটা হচ্ছে যে অপারেটিং সিস্টেমে আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের যে ফ্লেক্সিবিলিটিটা এটাকে ডিনাই করা হয়। তাহলে এটা ডিনাই করলে যেটা হয় যে আমাদের সিস্টেমটা খুবই লাইট ওয়েট হয়ে যায়, কমান্ড লাইনে আমরা কাজ করতে পারি, আমরা যেই সার্ভিসটা ওইখানে ডিপ্লয় করব সেটা খুবই ইজিলি কি করা হয় ভাই, সুন্দর করে এটাকে সার্ভ করা যায় আমাদের ক্লায়েন্টের কাছে। সো এইটাই আসলে আমাদের মেইন ফোকাস থাকে, যারা নাকি লিনাক্সে কাজ করে তাদেরকে এটাই আসলে ফোকাস করা থাকে যে আমরা ভাই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কাজ করব না, আমরা সিএলআই মোডে কাজ করব, আমরা আমাদের সিস্টেমটাকে আরো লাইট ওয়েট করবো, ফ্লেক্সিবিলিটি করবো আর কি। এটা একটা বিষয়, এটা একটা ধরেন সুবিধা, অ্যাডভান্টেজ। এছাড়াও আরো অ্যাডভান্টেজ আছে, যেরকম আমি যদি বলি লাইসেন্সের যদি ইস্যু বলি, লাইসেন্সড, তো লাইসেন্সের ইস্যুটা কি ভাই? লাইসেন্সের ইস্যু ধরেন আপনি উইন্ডোজের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, উইন্ডোজে আপনি কি করবেন ভাই, আপনি এক বছরে একটা প্যাকেজ নেবেন ওদের কাছ থেকে, লাইসেন্সড প্যাকেজ, দেন তারপরে কি হবে ভাই, এক বছর শেষ হয়ে গেলে তারপরে ওদের কাছ থেকে আবার নতুন করে রিনিউ করা লাগে। এটা তো অহরহ, এটা তো আমরা জানি আর কি। হ্যাঁ, এখন নতুন মাইক্রোসফটের 365, হ্যাঁ, এটা আসছে। তো এটা দিয়ে অনেক কিছু হয় আর কি। যাই হোক, তো বেসিক্যালি এই কাজগুলো হয়। এখন লিনাক্সের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে একটা অপারেটিং সিস্টেম আপনি আপগ্রেড করবেন বা আপডেট করবেন, কোনো প্যাকেজ আপডেট করবেন বা সফটওয়্যার যেটাকে বলে বা অ্যাপ্লিকেশন, এগুলো যদি আপডেট করতে চান, জাস্ট আপনার কোনো লাইসেন্স বা কোনো কিছুই দরকার নেই। আপনি জাস্ট কি করতে পারবেন ভাই, আপনার জাস্ট ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি এই কাজটা ইজিলি করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট প্রসেসটা আপনাকে জানতে হবে কিভাবে করতে হবে, এটাই। আপনি যদি বলে দেন যে ভাই না আমার ইন্টারনেট কানেকশন থাকবে, আমি অটোমেটিক্যালি আমার অপারেটিং সিস্টেমটাকে আপডেট করবো, আপনি চাইলে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট সেটার ক্ষেত্রে আসলে লাইসেন্স আসলে আমাদের কিনা অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয় না, যেটা নাকি মাইক্রোসফট উইন্ডোজের প্রয়োজন হয় আর কি। আমার কথাটা কি বুঝতে পারছেন ভাইয়া, নাকি বুঝি নাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, তো বুঝলাম এগুলা, আমরা মোটামুটি এগুলা হলো আমাদের অ্যাডভান্টেজ। আচ্ছা, সো এছাড়াও আমরা আরো কি কি করতে পারি ভাই? লিনাক্সের মধ্যে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা তো ক্লাউড সম্পর্কে অনেকে ধারণা জানি। ক্লাউড, হ্যাঁ ক্লাউড ভাই, কি আসলে ভাই বলেন তো, একজন একটু বলেন শুনি, যে ক্লাউড ক্লাউড সম্পর্কে হচ্ছে কার কি ধারণা আছে একটু বলেন। মানে আমরা হচ্ছে যে হুম, ফিজিক্যালি জিনিসপত্র গুলো, মানে ভাই আমি একটু ইনফরমালি বলতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। মানে আমরা হুম, তো যেমন হচ্ছে ফিজিক্যালি হুম, আমরা যে হার্ডওয়্যার নিয়ে যেগুলো নিয়ে কাজ করি, ইনফ্রাস্ট্রাকচার হুম, নিয়ে হুম, কাজ করি, তো জি, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে যে মানে অনলাইন ভিত্তিক আর কি পরিচালনা করা। তো মানে যেটা হয় যে ফিজিক্যালি কোনো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করতে গেলে এটা একটা স্পেসের প্রয়োজন হয়, তারপরে এটা মেইনটেনেন্সের একটা কস্ট থাকে বা একটা ঝামেলা থাকে। তো হুম, হচ্ছে এটা যদি পুরাই ক্লাউডে চলে যায়, মানে অনলাইন বেসড হয়ে হুম, যায়, হুম, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের মানে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের এই প্যারাটা নেওয়া লাগে না আর কি। আচ্ছা আচ্ছা, গুড। আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, বাট ক্লাউডের কি কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই? আপনি অনেক সুবিধার কথা বললেন যে আমার ইজিলি কাজ করা যায়, আমার অন প্রেমিসেসে আমার এটা মেইনটেইন কস্ট অনেক বেড়ে যায়, ঠিক আছে, এই ধরনের অনেক সুবিধা অসুবিধার কথা বললেন। বাট ক্লাউডে কি অ্যাকচুয়ালি কোনো অসুবিধা নাই, নাকি খালি শুধু সুবিধাই আছে? সিকিউরিটি থ্রেট হ্যাঁ, অবশ্যই আছে, সিকিউরিটি থ্রেট। হ্যাঁ, সিকিউরিটি কনসার্ন আর কি, সিকিউরিটিটা থাকতেছে না আর কি। হ্যাঁ, কিভাবে থাকতেছে না সেটা একটু বলি। ক্লাউডের ক্ষেত্রে যেটা হয় ভাই, দেখেন আমি ক্লাউডে, একটু একটু মিউট করেন রিফাত ভাই, একটু মিউট মিউট করেন, হ্যাঁ আচ্ছা। সো ক্লাউডে যেটা হয় সেটা কি ভাই, ক্লাউড যেটা, এটা একটু বলি। ক্লাউড হচ্ছে হলো ভাই, মানে একদম বাংলা ভাষায় বলি, একদম বাংলা ভাষায় বলতে ধরেন একজন মানুষ জানে না আসলে ক্লাউড কি। ক্লাউড তো আমরা জানি মেঘ, অ্যাকচুয়ালি তো আসলে আমাদের টেকনিক্যাল নলেজে তো এটা বলে না। ক্লাউড আসলে কি, ক্লাউড আসলে হচ্ছে যে ভাই
এমন একটা ফ্যাসিলিটিস আমি চাচ্ছি, যেই ফ্যাসিলিটিসটা আমাকে একটা ওয়েব প্যানেল দিবে। সেই ওয়েব প্যানেলের মাধ্যমে আমি ক্লিক করে সুন্দর করে হার্ডওয়্যার বলেন, রিসোর্স বলেন, যা যা আমার দরকার, আইপি বলেন, হ্যাঁ, রাউটার বলেন, ডিএনএস বলেন, ডাটাবেস বলেন, হোয়াটএভার যা আছে সব আমি ক্লিকের মাধ্যমে করব। এটার কারণে আমার এরকম করতে হবে না যে আমার একটা অনপ্রেমিস বা আমার হার্ডওয়্যার কিনা লাগবে, রিসোর্স কিনা লাগবে, তারপরে আমাকে ডিপ্লয়মেন্টে যাইতে হবে। এই কাজটা কিন্তু করা লাগবে না আমাকে, হ্যাঁ। এমনকি আমার মেইনটেনেন্সের যে বিষয়গুলো সেগুলো আমার ক্ষেত্রে কিন্তু আসতেছে না। সো এই যে কাজ, তাহলে এখন কথা হচ্ছে যে আমি যে ডিপ্লয় করতেছি, আমি যাই করি না কেন, এটা আসলে কার কাছে যাচ্ছে? আমার এখানে রিসোর্স নাই, আমার কাছে হার্ডওয়্যার নাই, আমার কাছে র্যাম নাই, প্রসেসর নাই, কিছুই নাই, বাট আমি ডিপ্লয় করতেছি। তাহলে অ্যাকচুয়ালি এটা ডিপ্লয়টা কার কাছে হচ্ছে? এটা কোথায় হচ্ছে? তাহলে যারা নাকি অ্যাজ এ প্রোভাইডার, ক্লাউড প্রোভাইডার, তাদের তাদের ডাটা সেন্টারে হচ্ছে আর কি, তাদের যে সার্ভার আছে সেখানে হচ্ছে আর কি। তো আপনি এখানে যাই ডিপ্লয় করেন না কেন, তাহলে এটা কার কাছে চলে যাচ্ছে? ধরেন আপনি যদি এডব্লিউএস প্রোভাইডারের কাছ থেকে, অথবা জিসিপি প্রোভাইডারের কাছ থেকে, অথবা অ্যাজুরের প্রোভাইডার যারা আছে তাদের কাছ থেকে যদি নেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি ওখানে যান, তাহলে দেখবেন যে আপনি ক্লিক করে সব কাজ করতে পারছেন। অ্যাকচুয়ালি কি হচ্ছে? অ্যাকচুয়ালি এটা কোনো না কোনো সার্ভারেই কিন্তু এটা ডিপ্লয় হচ্ছে। সার্ভারটা প্রোভাইড করতেছে কারা? সেটা কিন্তু আপনার কাছে নাই। সেটা কিন্তু আপনি এরকম না ফিজিক্যালি পাচ্ছেন, আপনি যে এটাকে অ্যাক্সেস করতেছেন, হ্যাঁ, ফিজিক্যালি এটাকে টাচ করতে পারতেছেন, এটা কিন্তু হবে না। ঠিক আছে? এটা আসি হলো মাইক্রোসফটের কাছে, এটা আসি হলো গুগলের কাছে, অথবা এডব্লিউএস এর কাছে। সো আপনার যাবতীয় যা যা রিকোয়ারমেন্ট দরকার তারা সেই অনুযায়ী ওদের সুন্দর করে ওদের প্যানেল আছে, অ্যাডমিন প্যানেল বা সরি আপনার ক্লায়েন্ট প্যানেল, ওইখানে আপনি যাবেন। যাওয়ার পরে তারপর আপনি কি দেখবেন ভাই, লগ ইন করবেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, দেন আপনি আপনার মতো করে ক্লিকের মাধ্যমে আপনি কাজগুলো করতে পারবেন। এমনকি আপনি এখানে রাউটার সিলেক্ট করেন, অথবা আপনি একটা ডিএনএস সেট আপ করেন, অথবা আপনি একটা ডাটাবেস সেট আপ করেন, হোয়াট এভার যাই করেন না কেন, সব ক্লিকের মাধ্যমে পসিবল। ঠিক আছে? এবং একই সাথে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সিকিউরিটি যদি আপনি ইনশিওর করতে চান, তাহলে সিকিউরিটিও আপনি করতে পারবেন, সিকিউরিটি ইনশিওর করতে পারবেন, এটাও করা যায়। এবং একই সাথে আরো কাজ করা যায়, যেমন আমাদের অন প্রেমিসিসে একটা বিষয় আছে যে আমাদের ব্যাকআপের একটা ইস্যু থাকে আর কি, হ্যাঁ, অন প্রেমিসিসে ব্যাকআপের একটা ইস্যু থাকে। সো ওই ব্যাকআপের পলিসি ওরা আলাদা করে এরকম ফ্যাসিলিটিস দিয়ে রাখছে, ওদের কাছে রিসোর্স আছে। সো ওইটা ওরা কি করে ভাই, প্লাগইনস বা যেটাকে বলেন টুলস আছে ওদের কাছে, সো সার্ভিস বলে একই এক কথায় আর কি। তো ওই সার্ভিসটা আপনি যদি ইউজ করেন, তাহলে আপনি ব্যাকআপ ট্যাকআপ আপনি এখানে সুন্দর করে মেইল অ্যালার্ট, নোটিফিকেশন যা যা আছে সব আপনি, মানে একটা ক্লায়েন্টকে ওরা ধরার জন্য, আটকায় রাখার জন্য, বা ওই একটা ক্লায়েন্টকে যত ধরনের ফ্যাসিলিটি দেওয়া দরকার সব ধরনের সার্ভিস ওরা সুন্দর করে ডিপ্লয় করে রাখছে। এখন আপনি যদি সেটাকে ইউজ করতে চান করতে পারেন, আপনি যদি না চান করতে পারবেন না, কোনো সমস্যা নাই। যা ইউজ করবেন সেটার উপরে পেমেন্ট কাউন্ট হবে আর কি। এমনকি ক্লাউডের যেটা হয় যে ফাইল আপলোড করতে কিন্তু কোনো ধরনের পেমেন্ট লাগে না, বাট ডাউনলোড করতে কিন্তু আপনার পেমেন্ট লাগে। এটা কি কেউ জানে নাকি জানি না। সো এইরকম কিছু বিধিনিষেধ আছে। আর আপনার ব্যান্ডউইথ ক্যাপাসিটির উপরে আপনার কিন্তু পেমেন্ট আছে, হ্যাঁ, যত ব্যান্ডউইথ আপনি যদি ইলাস্টিক আইপি যদি নেন, বা যেটাকে বলি আমরা পাবলিক আইপি ফিক্সড করে যদি নিয়ে নেই, তাহলে সেই ক্ষেত্রে বা কিনে নেই, যেটাকে আমরা আইএসপি থেকে নিয়ে নেই, তো এরকম যদি আমরা করি ক্লাউডের ক্ষেত্রে, যে আমার একটা সার্ভিস আমি চালাবো, এটা সবসময় 24/7 অ্যালাইভ থাকবে, এরকম যদি হয়, এবং সেটার ক্ষেত্রে আমার একটা পাবলিক আইপি লাগবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওইটাও পারচেস করা লাগে ওদের কাছ থেকে, হ্যাঁ। সো এই ধরনের কিছু বিধিনিষেধ আছে আর কি। সো এই হলো, বাট এখানে সব ধরনের সুবিধাই আপনাকে দিচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা একটা হচ্ছে যে আপনি যে ডাটাগুলো ওদের কাছে রাখতেছেন, সেটাকে আদৌ ওরা কি সেল করতেছে নাকি কারো কাছে, কোনো প্রোভাইডারের কাছে, বা ধরেন কোন একটা হ্যাকার টিমের সাথে ওদের ইন্টিগ্রেট করা আছে, বা ওদের সাথে কমিউনিকেট করে ওদের কাছে সেল করে দিল, এটা তো আর আপনি বুঝতে পারবেন না। ওরা সেল করতেই পারে, ঠিক আছে। তো ওরা বলবে যে ভাই আমি আপনার আপনার ডাটা আমি সেল করতেছি না, বাট ও যদি ব্যাকএন্ডে করে আপনি তো এটা চার্জ করতে পারবেন না, আপনার কাছে কোনো প্রুফ নাই, আপনি কিছু বলতে পারবেন না ভাই। ঠিক আছে? সো এইটা হলো কনসার্ন আর কি, মেইন কনসার্ন হলো এইটা। আচ্ছা, সো ক্লাউডের কেন কথায় আসলাম, ক্লাউডের কথায় আসলাম এই কারণে যে দেখেন, আমরা যদি এরকম চাই যে এডব্লিউএস যে সার্ভিসটা দিচ্ছে, এডব্লিউএস বা জিসিপি যে সার্ভিসটা দিচ্ছে, বা ধরেন অ্যাজিউর যে সার্ভিসটা দিচ্ছে ক্লাউড, এই সার্ভিসটা, হ্যাঁ, ধরেন এখানে রিফাত ভাই আছেন, রিফাত ভাই চিন্তা করলো যে না, আমি কি করব, আমি এডব্লিউএস এর কাছ থেকে ক্লাউড ফ্যাসিলিটিস বা অ্যাজ এ ক্লাউড প্রোভাইডার হিসেবে ওদের কাছ থেকে আমি সার্ভিস নিব না, আমি নিজে ক্লাউড ডিপ্লয় করব। আমার অনেক বড় হার্ডওয়্যার আছে, আমি অনেক বড় হার্ডওয়্যার নিয়ে আসছি, রিসোর্স নিয়ে আসছি অনেক। সো এখন আমি এখানে এই রিসোর্সগুলো আমি, আমার ক্লায়েন্ট থাকবে কিছু, তাদের কাছে আমি এটাকে ডিস্ট্রিবিউট করব, তাদেরকে তাদের মতো করে আমি সার্ভিস প্রোভাইড করবো। এডব্লিউএস যে কাজটা করে সেই কাজটাই ধরেন আমি অথবা রিফাত ভাই, ঠিক আছে, তো করতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব আর কি। আমার কথাটা কি বুঝতে পারছেন নাকি বুঝিনি? জি জি যেমন আমাদের বাংলাদেশে রিসেন্টলি মেঘনা ক্লাউড আছে না ভাই, তারপরে পিকো ক্লাউড, পিকো ক্লাউড কার ভাই, ফাইবার অ্যাট হোমের, রাইট? এ তো জানি।
জি আচ্ছা জি আচ্ছা জি এটা তো আচ্ছা হচ্ছে লোকাল তারপরে ক্লাব, হ্যাঁ এগুলো তো লোকাল লোকাল ক্লাব। হ্যাঁ লোকাল ক্লাউড মানে কি ভাই? এখন লোকাল ক্লাউড মানে কি? লোকাল এখন ক্লাউড ধরেন অন প্রেমের জন্য আমরা যেরকম অন প্রেম ইউজ করি, হ্যাঁ সেটা হ্যাঁ ধরেন যে কোনো একটা ভার্চুয়ালাইজেশন হতে পারে, বা হ্যাঁ মনে করেন যে একটা হার্ডওয়্যারের উপরে আপনি দিলেন, হ্যাঁ ভার্চুয়ালাইজেশনই করলেন। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এটা যদি আপনি ধরেন নিজের মতো করে ইউজ করলেন, পাশাপাশি ধরেন আপনি আরেকটা ব্রাঞ্চ হ্যাঁ অফিসে দিলেন বা কোনো একটা হ্যাঁ ভেন্ডরকে দিলেন নিজেদের হ্যাঁ মধ্যে, যখন হ্যাঁ আপনি এপিআর থ্রুতে চলে যাবেন দেশের বাইরে হ্যাঁ ইন্টারন্যাশনালি ভাবে, হ্যাঁ তখন হ্যাঁ সেটা তো পাবলিক ক্লাউড হবে। আর এটা তো পাবলিকলি রিনাউ করছে না, মানে দেশের ভিতরেই রাখতেছে, বা দেশের আপনার ভিতরেই অফিসের রাখতেছে। ভিতরেই রাখতেছে, হ্যাঁ অফিসের ভিতরে ইন হাউসের ভিতরে রাখতেছে। অফিসের এটা ভিতরে একটু যদি রাখেন ভাই, আপনি দেখেন, আপনি যদি অফিসের ভিতরেই রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? হ্যাঁ, সেই ক্ষেত্রে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে যাওয়ার না, প্রয়োজনীয়তাটা কি বা সুবিধাটা কি? সবাই তো হ্যাঁ মনে করেন যে নিজের মতো করে ডাটা সেন্টার করতে পারে না। অনেকের হ্যাঁ অফিস স্পেস নাই, পাওয়ার ইনশিওর নাই, অনেক জি জি ডিফিকাল্টিস আছে তো। জি জি হ্যাঁ অবশ্যই, এটা তো অবশ্যই আছে। হ্যাঁ, বাট এটাই বলতেছি যে ধরেন এখন পিকো ক্লাউড যদি বলি, ফাইবার অ্যাট হোমের যেটা আছে, অথবা আমি যদি মেঘনা ক্লাউডের কথা বলি, গভর্নমেন্টের যে প্রজেক্ট, সো এটাও যদি বলি, অথবা আমাদের বাংলাদেশে আরো আছে ইন্টার ক্লাউড, হ্যাঁ, ওরা যেটা প্রোভাইড করে, ব্রিলিয়ান্ট ক্লাউড প্রোভাইড করে। তো এখন ধরেন ইন্টারন্যাশনালি ওরা এটাকে এক্সপ্লোর করলো। তো এক্সপ্লোর যখন করবে তখন কোনো না কোনো দেশের বাইরের কোনো না কোনো ক্লায়েন্ট তাদের কাছ থেকে এই সার্ভিসটা কিনবে, ঠিক আছে? তখন আপনি ওটাকে বলতেছেন পাবলিক ক্লাউড আর কি, হ্যাঁ, রাইট। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এখন যদি এটা দেশের মধ্যেই থাকে, দ্যাট ইজ দ্য লোকাল ক্লাউড, রাইট? তাই না ভাইজান? চাইলে তো দেশের ভিতরে থেকেও তো আপনি ইন্টারন্যাশনালি করতে পারবেন। হ্যাঁ সেটা আপনি করতে পারবো। আপনার ইনফ্রাস্ট্রাকচারটা কিভাবে রেডি করবেন, বিল্ড কেমনে করতেছি, সার্ভিসগুলো কিভাবে দিচ্ছেন। রেডি করছি, রাইট রাইট রাইট, জি, সেটার উপরে কন্টিনিউ। ডিপেন্ড করতেছে। জি, বলেন বলেন ভাই, সমস্যা নাই, বলেন। না না, কন্টিনিউ, আপনি কন্টিনিউ। মাঝে মাঝে আমি হয়তো একটু কাউন্টার দিব আ- আর কি। না না সমস্যা নাই, সমস্যা নাই, ওটা সমস্যা নাই ভাই। ঠিক, কন্টিনিউ। সমস্যা নাই। সো এরকম আর কি বিষয়গুলা। সো এই যে প্রাইভেট ক্লাউড আপনি বিল্ড করতেছেন, তো এইটা আসলে কিভাবে পসিবল আর কি? বা মেঘনা ক্লাউড বলেন বা পিকো ক্লাউড বলেন, ওরা যে বিল্ড করছে অন প্রেমিসিসে, তো আচ্ছা, ওটা এটা কিভাবে এইখানে করছে? এইখানে আমি আপনাকে যেটা এড করবো, ধরেন হুম ফাইবার তোমার ফেলোসিটি, পিকু হুম পিক হুম হুম ক্লাউড, এরপরে হুম হুম ম্যাগনা ক্লাউড, হুম যেটা হুম হচ্ছে হুম যে নেক্সট হুম বাংলাদেশ এরকম নামে হুম বিআইসিসি হুম হুম থ্রুতে, হুম এবং হুম ইন্টার ক্লাউড আছে, এরপরে হুম হুম হচ্ছে হুম যে ইনফোসিস, ম্যাগনা, মানে এরকম প্রায় 50টা কোম্পানি বাংলাদেশে লোকাল ক্লাউড সার্ভিস আছে। দিচ্ছে, টাকাগুলো হুম সহ। হুম হুম তো হুম হুম ওরা হচ্ছে যে ধরেন হুম এরা দিচ্ছে আসলে কিভাবে দিচ্ছে, হয়তো বা একটা ভার্চুয়ালাইজেশন করছে, বা নিজস্ব প্যারামেটালের হুম মাধ্যমে, বা হুম হচ্ছে হার্ডওয়্যারের মাধ্যমে একটা হুম সেন্ট্রাল ভাড়া নিয়ে সে হুম যদি চায়। হুম যেমন পাবলিক ক্লাউডও কিন্তু ফাইবার রুম রানিং করছে হুম হুম অলরেডি, মনে হয় অ্যানাউন্সমেন্ট হবে হুম খুব হুম তাড়াতাড়ি। হুম হুম আচ্ছা, হুম হুম। ওরা যে পাবলিক ক্লাউডটা করছে, ওরা কি ইন্টারন্যাশনালি সার্ভিস দিবে না? হ্যাঁ দিবে, তা কেন আমার দিবেন জন্য না? আমার জন্য যদি আমি নেই সার্ভিসটা, তা হ্যাঁ আমার জন্য কি আমি বাংলাদেশের একজন ধরেন সার্ভার হ্যাঁ টার্ভার নিলাম, বাংলাদেশেরই হুম হুম ক্লায়েন্ট বা হুম লোকাল কোম্পানি গুলাকে আমি হুম হচ্ছে সার্ভিস গুলো দিব, তাহলে হুম আমি আমি কি সেক্ষেত্রে পাবলিকলি নিব? যেমন অ্যাক্সেস টেলে কিন্তু এটি ক্লাউড নামে, হ্যাঁ তারা করছে অন ক্লাউড নামে, তারা হুম হচ্ছে পাবলিকলি ভাবে অ্যানাউন্স করছে। হুম 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 এখন হুম। আমি আসলে কোন সার্ভিসটা নিব? আমি কি পাবলিকলি ক্লাউড নিব, না হচ্ছে লোকাল ক্লাউড নিব? আমি আমার লোকাল কোম্পানির জন্য বলেন তো। আচ্ছা। তারপরের প্রসেসটা আমি আসবো, তারপরে আপনার যে কোয়েশ্চেনটা, যে কেন পাবলিক ক্লাউড বাংলাদেশে হুম, দিচ্ছে, এরকম কোয়েশ্চেনটা না আপনার? পাবলিক ক্লাউড কেন দিচ্ছে সেটা আমার কোশ্চেন ছিল না। আমি তাহলে আপনাকে বলতেছি বা সবার ক্ষেত্রেই বলতেছি যে যদি আপনারা ক্লাউড এই ধরেন পিকো ক্লাউড বা যেটা বললাম আর কি, হ্যাঁ, আপনি যেই 50টা কোম্পানির কথা বললেন, এই 50টা কোম্পানির মধ্যে আপনিও একজন হতে যাচ্ছেন, আপনি কি অ্যাটেম্প নেবেন, কিভাবে করবেন আপনি? ধরেন আপনি, ধরেন আপনার মতোই, ধরেন এখানে মিজানুর ভাই, মিজান মিজান ক্লাউড নামে একটা আপনি ক্লাউড বিল্ড করলেন, আপনি ওটা দিয়ে বিজনেস করবেন বাংলাদেশে, কিভাবে করবেন? আচ্ছা, আমি যদি চিন্তা থাকে যে না, আমি হুম। হচ্ছে যে পাবলিকলি ভাবে হচ্ছে সার্ভিস দিব, আমার জি। ইনফ্রাস্ট্রাকচার তখন আমি এভাবেই সাজাবো। আর হ্যাঁ যদি আমি চাই যে না লোকালি আমি সার্ভিস দেবো, তাহলে তো আমার সেই জায়গাতে আমার লোকালি যে এনভায়রনমেন্ট গুলা, যে আমার হ্যাঁ লোকাল ক্লায়েন্ট কারা, আসলে কারা আগে আমি টার্গেট করতেছি মার্কেটে, হ্যাঁ তারা আসলে হ্যাঁ কি ধরনের চাচ্ছে, এপিআই থ্রুতে চাচ্ছে না হ্যাঁ নরমালি হচ্ছে যে বিপিএন এর থ্রুতে চাচ্ছে, বা ওই হ্যাঁ সার্ভিসের উপর ডিপেন্ড করে কিন্তু আমি ইনফ্রাস্ট্রাকচারটা সাজাবো। আমি বুঝলাম ভাই, আমি বলতেছি যে আপনি ইনফ্রাস্ট্রাকচার যেভাবেই সাজান, আপনি তো দিন শেষে কি করবেন, ক্লাউড ডিপ্লয় করবেন নিজের অন প্রেমিসিসে, নিজে তাও করে করলাম। তারপরে আপনি ওটাকে আপনি আপনার ক্লায়েন্টকে, সে ইন্টারন্যাশনাল হইতে পারে, সে লোকাল হইতে পারে, এটা ডাজন্ট ম্যাটার। ক্লায়েন্ট হুম, স্পেসিফিক আপনি যদি বলেন লোকাল, বা আপনি তো এরকম করবেন না যে আপনি আজকে ডিপ্লয় করলেন, আপনার লোকাল ক্লায়েন্ট আসলো, আপনার এই হুম। ক্লাউড ইন্টারন্যাশনালি কারো কাছে ভালো লাগছে, আপনি ডাটা সেন্টার আবার সুন্দর করে ডিস্ট্রয় করে যে আবার নতুন করে ডাটা সেন্টার বিল করলেন। বিষয়টা তো এরকম হবে না। আপনি যখন না মাঠে নামবেন, না না। বিজনেসে আমি বলি, বিজনেসে যখন নামবেন তখন কিন্তু আপনি সেভাবেই ইনফ্রাস্ট্রাকচার সাজাই নেবেন
যে ভাই হ্যাঁ আমার শুধুমাত্র আমার ক্লায়েন্ট হবে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, তার মানে সেই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের মধ্যে আমার দেশের বাইরের ক্লায়েন্টও থাকতে পারে, আমার দেশের মধ্যেও ক্লায়েন্ট থাকতে পারে, হোয়াট এভার, ঠিক আছে। না সো এটা একমত এটা একটা, আপনার হ্যাঁ সাথে বলেন, আপনি বলেন এগ্রি, মিজান এটা ভাই। আপনার হ্যাঁ সাথে এগ্রি। আচ্ছা, ঠিক আমি আছে, কন্টিনিউ ভাই। একটু ডিস্টার্ব ইয়ে করলাম যে ভাই আগে আপনি সেশনটা শেষ করেন, দেন শুনতে তারপর পাচ্ছেন মিজান ভাই? একটু কোশ্চেন কোশ্চেন দেন, ঠিক আছে? ওকে, সমস্যা নেই। ওকে দেখেন, সো এখন এই যে ক্লাউডের যে বিষয়গুলো বললাম, হ্যাঁ ধরেন, কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে ঠিক আছে। সো ক্লাউডের যে বিষয়গুলো বললাম, এখন আপনি যদি নিজে এটা প্রোভাইড করতে চান যে না ভাই আমি ধরেন আমি পিকো ক্লাউডের মতো একটা সার্ভিস দিব, আমি নিজে ক্লাউড ডিপ্লয় করবো, আমি ক্লায়েন্টকে দিব, সে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হোক ডাজন্ট ম্যাটার, আমার এটা আমার লোকাল ক্লায়েন্ট হোক ডাজন্ট ম্যাটার। সো এরকম যদি হয় যে আপনি নিজে, এখানে মেইন কনসেপ্টটা হচ্ছে আমি ক্লাউড ডিপ্লয় করবো, আমি আমার ক্লায়েন্টকে সার্ভিস দিব, এই ক্লায়েন্ট আমার ইন্টারন্যাশনাল হইতে পারে, আমার লোকাল ক্লায়েন্ট হইতে পারে, ডাজন্ট ম্যাটার। এখন আপনি যখন নাকি এটা ডিপ্লয়মেন্টে যাবেন, ডিপ্লয়টা আসলে কিভাবে করবেন, কোথায় করলে ভালো হয়, ঠিক আছে। সো এই বিষয়টা আমি বলতেছিলাম। এখন এই যে ডিপ্লয়মেন্টে যাবে, প্রতিটা অর্গানাইজেশনে যে কাজটা করে সেটা হচ্ছে হলো আপনার লিনাক্সের মধ্যে যে সফটওয়্যার বা টুলস বা যে টেকনোলজিটা অ্যাপ্লাই করে সেটা হচ্ছে ওপেন স্ট্যাক বা ওপেন শিফট। তো ওপেন স্ট্যাক বা ওপেন শিফটের মাধ্যমে যে কাজটা করা হয় সেটা হচ্ছে ক্লাউড, প্রাইভেট ক্লাউড বিল্ড করা হয়, নিজের লোকাল ক্লাউড যেটাকে বলে আর কি, বা প্রাইভেট ক্লাউড। এডব্লিউএস যেটা করছে বা জিসিপি যেটা করছে অথবা অ্যাজিউর যেটা করছে, তারা কিন্তু ব্যাকএন্ডে ওই ওপেন স্ট্যাকই ইউজ করতেছে আর কি। ফ্রন্টে আপনি দেখতেছেন অন্য একটা প্যানেল বা অন্য কোনো কিছু দেখতে পারতেছেন, ঠিক আছে। সো এইরকম আর কি বিষয়টা, আমার কথাটা কি বুঝতে পারছেন? সো এই যে বিষয়গুলা, এগুলা খুবই লাইট ওয়েট ভাবে আপনি সুন্দর করে আপনি ইউজ করতে পারবেন কোথায় ভাই, অন প্রিমিসেস আপনি যদি কাজটা করতে চান, তাহলে সেই ক্ষেত্রে লিনাক্সের উপরেই আপনি এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র লিনাক্সে ক্লাউড ডিপ্লয় করতে পারবেন, ক্লাউড ফ্যাসিলিটিস দিতে পারবেন, বিষয়টা এরকম না। শুধু এইটা ছাড়াও আপনি লিনাক্স দিয়ে আরো অনেক কিছু করা যায়। যেমন আমাদের এখন লেটেস্ট টেকনোলজি অনেক কিছুই চলতেছে, লেটেস্ট অনেক কিছুই চলতেছে, কি চলতেছে, যেমন এসআরই, সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার, তারপরে আবার কি আছে ভাই, ডেভঅপস আছে, হ্যাঁ, তারপরে আবার কি আছে ভাই, ডিপ্লয়মেন্ট অপারেশনস বলে বা ডেভেলপমেন্ট অপারেশনস হোয়াট এভার যেটাই, তো ডেভঅপস আছে, ক্লাউড অপস, সাইবার অপস আছে, হ্যাঁ, সাইবার সিকিউরিটি অপারেশনস, সো এগুলো আছে। আবার আমরা নতুন করে ইন্ট্রোডিউস হচ্ছে এআই অপস, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অপস অপারেশনস, ঠিক আছে, এআই অপস। এছাড়াও কি এলএলএম আছে, হ্যাঁ, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস। সো এই যে বিষয়গুলো যে আমি বললাম, এই সবগুলার কোর হচ্ছে হলো আপনার কি ভাই, আপনি লিনাক্সেই কিন্তু সব বেসিক্যালি কাজ করা হয়। এমন না বুঝেন, সবকিছু যদি সুন্দরভাবে জানেন, তাহলে আপনি এটাতে খুবই ইজিলি আপনি ডিপ্লয়মেন্টে চলে যেতে পারবেন এবং খুব সুন্দর করে লাইট ওয়েট ভাবে আপনি আপনার ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন, সেটা যে কোনো হোক না কেন। এখন শুধুমাত্র সার্ভিস ডিপ্লয়মেন্টে যাবো, বিষয়টা এরকম নাও হইতে পারে। আমার একটা টিম আছে, আমি সার্ভিস ডিপ্লয় করতেছি, আবার এখানে আমার অপারেশনসও চলবে। যদি অপারেশনস 24/7 যদি অ্যালাইভ না থাকে, তাহলে তো আমার দেখবেন যে সার্ভিস একবার আপ আছে একবার নাই, ক্লায়েন্ট আসতেছে কোথাও যাওয়া যাচ্ছে। সাপোজ আমি যদি কথাটা এইভাবে বলি, আলিবাবা ই কমার্স সাইট ইন্টারন্যাশনালি, রাইট। সো এখন ইন্টারন্যাশনালি আলিবাবা ই কমার্স সাইট ওরা যে কাজটা করে, ওদের এখানে আপনি ধরেন ওরা যে সার্ভিস গুলো দিচ্ছে, বা একটা ক্লায়েন্ট আসলো, আসার পরে দেখলো যে ভাই আমি একটা ওয়েবসাইটে গেলাম, একটা প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট দিলাম, দেওয়ার পরে লোডিং হচ্ছে, ঠিক আছে, অথবা আমার ওই পেজটা আসতে সময় লাগতেছে, বা আমার ওই পেজটা ডাউন হয়ে গেল, এখন এটা আপ হইতে সময় লাগতেছে। আপনি ধরে নেন এটা যদি 5 মিনিটের জন্য বা 5 সেকেন্ডের জন্য যদি এটা স্টপ অবস্থায় থাকে, বা এটা যদি লোডিং টাইম এরকম হয় যে ডিলে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার কত মানে কত মিলিয়ন ডলারের ওদের লস হবে আর কি, আলিবাবা ইন্টারন্যাশনালি। আমার কথাটা কি বুঝতে পারছেন ভাই, নাকি বুঝি নেই? ওদের এখানে পার সেকেন্ডের মূল্য কিন্তু অনেক ভাইয়া। হ্যাঁ, আমি কি বুঝাতে পারলাম? না ঠিক আছে ভাই, ঠিক আছে, কন্টিনিউ। মিজান ভাই বলেন, সমস্যা নেই। না ঠিক আছে, কন্টিনিউ। আচ্ছা, না কোনো কুড়ি থাকলে বলেন, সমস্যা নেই। না পরে পরে কোশ্চেন গুলা হবে, আপনি ক্লাস হ্যাঁ কন্টিনিউ করুন ভাইয়া। কোশ্চেন আমি লিখে রাখতেছি, হ্যাঁ, পরে একসাথে আমরা করবো, কারণ আচ্ছা এখন ডিস্টার্ব হবে, হ্যান্ডেলিং আচ্ছা হবে তো আচ্ছা, ক্লাসটা। না ঠিক না না, আছে। সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই, ঠিক আছে। সো এইটা আর কি, এই বিষয়গুলো হচ্ছে এইখানে। আচ্ছা, সো আমরা যেই ট্র্যাকেই যাই না কেন, আমাদের মোটামুটি কোনো না কোনো ভাবে আমাদের লিনাক্সের সাথে সংযুক্ত হইতে হবে। সো আমরা এখানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন যে কোর্সটা আছে, এই কোর্সের মধ্যে, হ্যাঁ, আমরা লিনাক্স কিভাবে ইউজ করতে হয়, কিভাবে আমরা, যে ভয়টা আছে যে ভাই আমি লিনাক্স জানি না, লিনাক্স খুবই একটা কমপ্লেক্স বিষয়, এই বিষয়গুলোকে আমরা সুন্দর করে ডিটেলসি ভেঙে চুরে আমরা দেখাবো আর কি, ঠিক আছে। আমরা ল্যাবেও দেখাবো,
এবং আমি আমার যে পড়ানোর ক্রাইটেরিয়া, আমি যে কাজটা করি পড়ানোর আগে, ধরেন একদম ল্যাবে যাওয়ার আগে যেটা কাজটা করি সেটা হচ্ছে, এটা হলো টপিক্সের বাইরে। টপিক্সের বাইরে আমি টোটালি 5টা ক্লাস নিই এবং 5টা ক্লাসের মধ্যে আমি থিওরিক্যাল গুলো আমি টোটালি কমপ্লিট করি। থিওরিটিক্যালের মধ্যে কি কি থাকে ভাই? থিওরিটিক্যালের মধ্যে যে বিষয়গুলো থাকে সেটা হলো লিনাক্সটা আসলে কি, লিনাক্সটা কি এটা আমাকে আগে আগে বুঝতে হবে। লিনাক্স আমরা শিখতে আসছি বা একটা কোর্স করতে আসছি, তো এটা তো হইলে হবে না, লিনাক্সটা সম্পর্কে আমার জানতে হবে। হ্যাঁ, এটা একটা বিষয়। দেন আমাদের বুট প্রসেসের একটা ক্লাস হয়। তো এই বুট প্রসেসের ক্লাসটা শুধুমাত্র যে আসলে লিনাক্স ওরিয়েন্টেড বিষয়টা এরকম না, লিনাক্স ছাড়াও আমরা মাইক্রোসফট উইন্ডোজের বুট প্রসেস এবং একই সাথে ম্যাকের বুট প্রসেস, এই 3টা বুট প্রসেসে আমি একটা ক্লাসই কমপ্লিট করে দিই আর কি। এটা একটা টপিক। এছাড়াও আমাদের হার্ড ডিস্কের যে সিনারিও গুলো থাকে, একটা ডাটা যখন আমি স্টোর করব, ডাটা কিভাবে স্টোর হয়, আমাদের আগের জেনারেশন যে হার্ড ডিস্ক গুলো ইউজ করছে সেগুলো আসলে কোন ধরনের হার্ড ডিস্ক ছিল, এখন কোন ধরনের হার্ড ডিস্ক আছে, এটা নিয়ে একটা, এবং এর সাথে আমাদের ফাইল সিস্টেম নিয়ে একটা বিশদ আলোচনা আছে। সো ওইটার জন্য একটা ক্লাস আমাদের লাগবে। তারপরে আমাদের যে বিষয়টা হয় সেটা হলো আমাদের ডিটেকশন। হার্ড ডিস্ক ধরেন আমরা যখন পার্টিশন করব কোন একটা হার্ড ডিস্কে, তো হার্ড ডিস্কে পার্টিশন করতে গেলে যেটা হয়, উইন্ডোজের ক্ষেত্রে যদি বলি এরকম যে আমি উইন্ডোজে একটা হার্ড ডিস্ক, ধরেন আমার হার্ড ডিস্ক একটা আছে, বা আমি ধরেন আইডিবি তে গেলাম, আইডিবি থেকে আমি রিসোর্স নিয়ে আসলাম, কি হার্ডওয়্যার নিয়ে আসলাম, ওইটা রিসোর্স নিয়ে আসলাম, হার্ড ডিস্ক বলেন, র্যাম বলেন, প্রসেসর বলেন, ডিস্ক বলেন, এগুলো আমি নিয়ে আসছি। এখন আমি একটা হার্ড ডিস্ক যখন স্লটে দিব, সাটা স্লট যেটাকে বলে, আগে পাটা স্লট ছিল, এখন সাটা স্লট আছে, তো এখন আরো M.2 স্লট আছে, তারপরে NVMe স্লট আছে, এই ধরনের স্লট গুলো আছে। তো এই যে স্লটে যখন আমি নাকি কানেক্ট করবো হার্ড ডিস্কটা কানেক্ট করার সাথে সাথে আমাকে তো একটু বুঝতে হবে। যদি আমি এটা বুঝতে না পারি তাহলে কি আমি পার্টিশন করতে পারবো? হার্ড ডিস্কটা কোথায় গেলে পাবো, আমার অপারেটিং সিস্টেমটা কিভাবে এটাকে ডিটেক্ট করতেছে, এটা তো আমার বুঝতে হবে ভাই ইনিশিয়ালি, নাকি? আমার কথাটা কি বুঝতে পারছেন? যেমন উইন্ডোজের ক্ষেত্রে যেটা হয় যে আমরা একটা হার্ড ডিস্ক কানেক্ট করার পরে আমরা স্টার্ট মেনুতে চলে যাই, স্টার্ট মেনুতে গিয়ে আমরা ওইখানে লিখি কি ভাই, ডিস্ক ম্যানেজমেন্ট, তারপরে ওইখান থেকে আমরা হার্ড ডিস্ক পাই, নাকি ভাইজান? ইয়েস ইয়েস। ইয়েস। সো এখন এই যে বিষয়টা আমি জানি, ধরেন আপনারাও কাজ করতে করতে, যেহেতু আমরা লিনাক্সে খুব অনেকেই খুব কম কাজ করি, আবার আমরা অনেকে উইন্ডোজে বেশি কাজ করি, যার কারণে আমরা এটা জানি যে ভাই আমরা একটা হার্ড ডিস্ক যদি সাটাকে বলে অ্যাড করি বা পাটাকে বলে অ্যাড করি, অথবা আমার M.2 NVMe স্লট আছে, সো এগুলোতে যদি কানেক্ট করি তাহলে ডিস্ক ম্যানেজমেন্টে গেলে আমি সুন্দর করে ওই হার্ড ডিস্কটা পেতে পারি। দ্যাট ইজ গুড, ঠিক আছে, আমরা জানি। বাট বিষয়টা হচ্ছে, আমি যদি এরকম হয় যে আমার একটা লিনাক্স ডিস্ট্রিবিউশনে কোনো একটা অপারেটিং সিস্টেম আমি এখানে ইনস্টল করছি, তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে এটাকে ডিটেক্ট করতে পারবো? আমি যদি ডিটেক্টই না করতে পারি, পার্টিশনের যে বিষয়গুলো সেগুলো তো আমার অনেক পরের বিষয়, আগে তো হার্ড ডিস্ক চিনতে হবে, কিভাবে হার্ড ডিস্ক ডিটেক্ট হয়। সো এই বিষয়গুলো নিয়ে একটা বিশদ আলোচনা আছে। হ্যাঁ, হার্ড ডিস্কের এই বিষয়গুলো নিয়ে একটা বিশদ আলোচনা আছে। দেন লিনাক্সের হিস্টোরি নিয়ে আমাদের একটা ক্লাস হবে আর কি, যে লিনাক্স যে আসলো, কিভাবে আসলো, কোথা থেকে আসলো, কেমনে আসলো। তো এটা টোটালি এখন পর্যন্ত, এই কারেন্ট টাইম পর্যন্ত মানে আপনার যে ডিস্ট্রিবিউশন গুলো আছে, মোর ইউজেস যে ডিস্ট্রিবিউশন গুলো আছে, এগুলা নিয়ে মোটামুটি একটা আলোচনা হবে আর কি, যে হিস্টোরিটা পড়ানো হবে। এই 5টা টপিক শেষ করার পরে দেন আমরা চলে যাব হইলো আমাদের ল্যাবে। প্রথমে তাহলে ধরেন 6 নাম্বার ক্লাস থেকেই যদি আমাদের হয় এরকম যে 5টা ক্লাসই যদি থিওরি শেষ হয়ে যায়, তাহলে 6 নাম্বার ক্লাস থেকে, আর যদি এর আগে শেষ হয় তাহলে এর আগে আমাদের ল্যাবে চলে যাব। তো ল্যাবটা আমাদের শুরু হবে ইনিশিয়ালি ভার্চুয়াল মেশিন ডিপ্লয় করার মাধ্যমে। ভার্চুয়াল মেশিন কিভাবে ডিপ্লয় করব, এবং আমরা কিন্তু থিওরিটিক্যাল পার্ট যখন পড়বো তখন একটা টপিকসই এরকম রাখবো যে ভার্চুয়ালেশন আসলে কি, ভার্চুয়ালেশন আসলে কিভাবে কাজ করে, এই টপিকসটাও আমরা দেখাবো। কারণ আমরা যখন নাকি বাসায় প্র্যাকটিস করব বা যেভাবেই কাজ করি না কেন, আমরা কিন্তু হোস্ট মেশিনে, আমাদের যে এই যে ল্যাপটপ বলেন, ডেস্কটপ বলেন, এই হোস্ট মেশিনে আমরা কিন্তু ডিরেক্টলি অপারেটিং সিস্টেম দিব না। কারণ আমরা যেহেতু লার্নিং করতে আসছি, শিখতে আসছি, আমি যদি এখন এখানে কোনো একটা কমান্ড বা কোনো একটা কাজ যদি করি, সেটা যদি আমার সিস্টেমে ইফেক্ট পড়ে, সো এই জন্য আমরা ডিরেক্টলি এভাবে না করে আমরা যে কাজটা করব, ভার্চুয়ালেশন টেকনোলজি অ্যাপ্লাই করব, দেন তার মাধ্যমে একটা ভিএম ক্রিয়েট করব, তারপরে তার মাধ্যমে আমরা প্র্যাকটিসগুলো করব, এবং এই টোটাল প্রসিডিউরটা আমরা কিন্তু দেখাই দিব যে কিভাবে করা করা হয় বা কিভাবে করলে ভালো হয়, এই বিষয়গুলো আমরা দেখাই দিব আর কি। ভার্চুয়ালেশন টেকনোলজির মধ্যে 2 ধরনের থাকে, একটা হচ্ছিল বেয়ার মেটাল এবং হলো হোস্টেড। সো এই দুইটার একদম আর্কিটেকচার ডায়াগ্রামটা আমি দেখাই দিব যে কিভাবে হয় এবং কিভাবে কাজ হয়, এবং কেন প্রোডাকশন লেভেলে কোনটা ইউজ করলে ভালো, কোনটা ইউজ করলে খারাপ, কোনটা অ্যাডভান্টেজ আছে, কোনটা ডিসঅ্যাডভান্টেজ আছে, এই বিষয়গুলো আমরা একটু ডিটেলসি পড়বো। এই থিওরিটিক্যাল পার্টগুলো যখন আমাদের শেষ হয়ে যাবে, আমরা যখন সুন্দর করে বুঝে ফেলবো, দেন আমরা ল্যাবে যাব আর কি। ঠিক আছে, দেন ল্যাব থেকে আস্তে আস্তে আমরা হায়ারার্কি থেকে শুরু করে যা যা আছে আমাদের, ফাইল ফোল্ডার ক্রিয়েশন, ইউজার ক্রিয়েশন, হ্যাঁ,
এডিটর যা যা আছে এগুলো আমরা বেসিক থেকে একদম একদম কোর থেকে আমরা শুরু করব। কোর থেকে একদম শুরু করার পরে তারপরে আমরা কি করব ভাই, আস্তে আস্তে আপনাদের এখানে কিছু সার্ভিস আছে, এই সার্ভিসগুলো আমাকে দেখাইতে হবে। যেমন সার্ভিসগুলোর মধ্যে একটা হচ্ছে হলো আপনার যেমন টাইম শিডিউলার, ক্রন জব বলে বা ক্রন ট্যাব বলে বা যাই হোক। তো এইটা আমাদের দেখাই দেবে, অটোমেটিক শিডিউলার যেটাকে বলে। আচ্ছা, সো এটা ছাড়াও আমাদের এনটিপি আছে আপনাদের এই কোর্সের মধ্যে, এনটিপি নেটওয়ার্ক টাইম প্রোটোকল। সো এটা আমাদের দেখতে হবে। নেটওয়ার্ক কনফিগারেশন কিভাবে করতে হয়, এবং নেটওয়ার্ক কনফিগারেশন যখন আমরা করব তখন এই নেটওয়ার্ক কনফিগারেশনটা আমাদের ব্যাকডেটেড ভার্সনে কিভাবে হইতো, আমাদের আপডেট ভার্সনে কিভাবে হয়। তো এই টোটাল বিষয়টা দেখাইতে হবে, কারণ আমরা কোর্সটা এরকম করি নাই যে ভাই আমাদের এখানে আরএসসিএস এ পড়াই দিচ্ছি, আরএসসিএস এর যে সিলেবাস আছে এটা হলো আরএসসিএস 9, ঠিক আছে? তো ভার্সন 9 এর উপরে, মানে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স ভার্সন 9 এর উপরে বেস করে। এখন কথা হচ্ছে আমি যদি আপনাকে 9ই শিখাইতে পারি, কোনো সমস্যা নেই। কারণ কথা হচ্ছে প্রোডাকশনে তো সব জায়গায় যে আসলে 9 খুবই ওয়াইডলি ইউজ হচ্ছে বিষয়টা তো এরকম না। এমনও অর্গানাইজেশন আছে যেখানে এখনো ধরেন রেড হ্যাট লিনাক্স 6 চলতেছে, অথবা অথবা সেন্টওয়েজ 6 চলতেছে, ওরাকল লিনাক্স 6 চলতেছে, ওরাকল লিনাক্স 7 চলতেছে। তাহলে এখন আপনাকে যদি ওরকম একটা আর্কিটেকচার ধরায় দেওয়া হয় যে ভাই এখানে একটু নেটওয়ার্কটা সেট আপ করে দেন, এখানে একটু কাজটা করে দেন, এই নেটওয়ার্ক সেট আপ তো আপনি তখন করতে পারবেন না, একটু ডিফিকাল্ট মনে হবে। তো এখন আমরা যে কাজটা করব বা আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে ভাই নেটওয়ার্ক কনফিগারের ক্ষেত্রে এই সার্ভিসটা যখন আমরা পড়াবো তখন 9 ভার্সনে যেরকম হয় এবং ব্যাকডেটেড ভার্সনে কিরকম ছিল সেই ক্রাইটেরিয়াটা টোটালটা আমি সুন্দর করে দেখাই দিব। বুঝতে পারছেন? সো এইটা হলো নেটওয়ার্ক সার্ভিসের ক্ষেত্রে। এছাড়াও আপনাদের এই কোর্সের মধ্যে এসই লিনাক্স এই টপিকসটা ইনক্লুড করা হয়েছে এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। সো এসই লিনাক্স, সিকিউরিটি এনহ্যান্সড লিনাক্স। সো এই যে এসই লিনাক্স এইটা মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিকস। এটা আমি সুন্দর করে আপনাদের সুন্দর ডিটেলস আকারে এটা পড়াবো, একদম ডায়াগ্রাম আঁকায় সুন্দর করে দেখাবো আর কি, আর্কিটেকচারে। আপনাদের এখানে কি আছে ভাই, পার্টিশন, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। পার্টিশন আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যদি থাকে তখন সে সুন্দর করে আপনারা পার্টিশন ইজিলি করতে পারবেন, ক্লিক টিক করে করা যায়। বাট আপনাদের যদি কমান্ড লাইন ইন্টারফেস দিয়ে দেওয়া হয় তখন আপনারা আসলে কিভাবে করবেন আর কি। তো সেটা একটা বিষয় আর কি, হ্যাঁ, পার্টিশনে। এবং আপনাদের পার্টিশনে অ্যাডভান্স যে টপিকটা এখানে আছে সেটা হলো এলভিএম, লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো এই বিষয়টা আপনাদের এখানে সুন্দর করে আর্কিটেকচার দিয়ে সুন্দর করে বুঝাই দেওয়া হবে আর কি ভাই। তো এই বিষয়গুলো আছে। সার্ভিসের ক্ষেত্রে অটো এফএস বলে একটা সার্ভিস আছে। এই অটো এফএস সার্ভিসটা অটো মাউন্ট সার্ভিস যেটাকে বলে, এবং আরেকটা সার্ভিস আছে সেটা হলো এনএফএস, নেটওয়ার্ক ফাইল সিস্টেম। সো এই টপিকস গুলো আপনাদের এখানে ক্লিয়ার করা হবে, একদম সুন্দর করে দেখায় দেওয়া হবে আর কি ভাই এই কোর্সের মধ্যে। সো ভাইয়া কি এগুলো কোনো স্লাইড দেখাচ্ছেন? না, স্লাইড না, আমি যে আপনাদের যে এই যে কোর্স কারিকুলাম যেটা ছিল আর কি ওদের ওয়েবসাইট থেকে সেটাই আমি এখানে দেখাচ্ছিলাম আর কি, হ্যাঁ। ওকে ওকে সো ঠিক এটাই, আছে। সো এইটা একটা কোর্স, আরেকটা হচ্ছে হলো সিলেবাস আমি একটা দেখাচ্ছি, এটা পার্ট, দুইটা পার্টের মধ্যে এটা একটা, আরেকটা হচ্ছে হলো এটা। তো এখানেও কিছু কারিকুলাম এখানে বলা আছে, যেমন আমি বলছিলাম আপনার এসই লিনাক্স, দেখেন ম্যানেজিং সিকিউরিটি উইথ এসই লিনাক্স এটা বলা আছে। লক কিভাবে অ্যানালাইজ করতে পারবেন, শিডিউলিং ইউজার, ঠিক আছে, শিডিউলিং সিস্টেম টাস্ক, মানে অটোমেটিক কোন একটা টাস্ক দিয়ে দিবেন তাহলে সেটা অটোমেটিকলি আপনার কমপ্লিট হয়ে যাবে, এই বিষয়গুলো এখানে বলা আছে। ব্যাকআপ কিভাবে নিতে হয়, হ্যাঁ, আর্কাইভিং কিভাবে করতে হয়, এই বিষয়গুলো এখানে বলা আছে আর কি, হ্যাঁ। ফাইল ট্রান্সফার, যে ধরেন ফাইল ট্রান্সফার বলতে কি, আমার একটা সিস্টেমে এক জায়গা থেকে আরেক জায়গায় আমি ফাইল কপি পেস্ট করে নেব, বিষয়টা এরকম না। ওটা তো দেখবই, তার সাথে একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে আমি কিভাবে ফাইল ট্রান্সফার করতে পারি সেটা দেখবো আর কি আমরা, হ্যাঁ। এবং আমাদের এইখানে আমাদের পাসওয়ার্ড বেস অথেন্টিকেশন, পাসওয়ার্ডলেস অথেন্টিকেশন বা অথবা যেটাকে বলা হলো কি বেস অথেন্টিকেশন সেটাও আপনাদের এখানে দেখানো হবে আর কি, হ্যাঁ, এসএসএইচ এর যে বিষয়টা, হ্যাঁ। আচ্ছা, ম্যানেজিং বেসিক স্টোরেজ যেটাকে বলে পার্টিশন, এই যে এলভিএম এর কথা বললাম আপনাদের সেটা। আচ্ছা, এখানে মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে সেটা হলো পাসওয়ার্ড ব্রেক। পাসওয়ার্ড ব্রেক মানে কি, পাসওয়ার্ড ব্রেক হচ্ছে রুট পাসওয়ার্ড ব্রেক। রুট পাসওয়ার্ড ব্রেক মানে কি, যেমন ধরেন মিজান ভাই, হ্যাঁ, মিজান ভাই একটা অফিসে নতুন করে জয়েন করছে, এরকম আমি কি করলাম ভাই, আমি ওই অফিসে আগে থেকেই ছিলাম। এখন আমি যে কাজটা করলাম যে হ্যান্ডওভার যখন আমি দিতে যাবো, আমি চলে যাবো, আমি আরেক জায়গায় চলে যাব, মিজান ভাই আমার ওইখানে জয়েন করতেছে আর কি, উনি আসলো। এখন আমি যখন চলে যাচ্ছি, আমি হ্যান্ডওভার যখন দিলাম মিজান ভাইকে, আমি কিন্তু অনেক কিছু ওনাকে বুঝাই দিতে পারি নাই বা কারণবশত দিতে পারিনি। এখন যখন দিতে পারবো না তাহলে কিছু কিছু সিস্টেমের আমার রুট অ্যাক্সেস প্রিভিলেজ বা অ্যাক্সেসের যে পাসওয়ার্ড যে বিষয়গুলা এগুলো যদি আমি তাকে শেয়ার না করি, পরে আমার অবর্তমানে সে যখন কাজ বা হ্যান্ডওভার নিবে কাজগুলো করবে তখন তো তার একটা সমস্যা হয়ে যাবে। এখন যে সার্ভার গুলাতে দেখা যায় এরকম যদি হয় যে একটা ক্রিয়াল সার্ভিস চলতেছে, আপনি তো ওটাকে আবার রিডিপ্লয় করতে পারবেন না, আমার কথাটা কি বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে আসলে ওটাকে রিডিপ্লয় না করে, কারণ সেটাতে অনেক টাইম লেন্থ অনেক সময়, তো সেটা না করে আমি যদি রুট
আমার সিস্টেম যেভাবে আছে সেভাবেই থাকুক, আমি একটা ডাউন টাইম নিয়ে সুন্দর করে সেটাকে কি করবো ভাই, রুট ইউজার পাসওয়ার্ডটা যদি ব্রেক করতে পারি বা কোনোভাবে এটাকে যদি ব্যাকডোরে গিয়ে বা ব্যাকএন্ডে গিয়ে এটাকে যদি ব্রেক করে দিয়ে নতুন করে পাসওয়ার্ড সেট আপ করতে পারি, তাহলে কিন্তু আমার আর সিস্টেমটাকে কি করতে হলো না ভাই, রিডিপ্লয় করা লাগলো না আর কি। সো এই যে বিষয়গুলা, হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনাদের এখানে আছে আর কি, হ্যাঁ, বুট প্রসেস কন্ট্রোল যে যে বিষয়টা আর কি, নেটওয়ার্ক সিকিউরিটি এসি লিনাক্সের, এটা এসি লিনাক্সের মধ্যেই হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই যে এনএফএস এর কথা বলা হয়েছে, এক্সেসিভ নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ আর কি, হ্যাঁ, নেটওয়ার্ক ফাইল সিস্টেম। সো এইটা আপনাদের দেখানো হবে আর কি, এটা আছে আপনাদের ইয়াতে কারিকুলামে। সো এবং লাস্টে যেটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছিল কন্টেইনার মাইক্রো সার্ভিস। সো কন্টেইনারেশন টেকনোলজিটা আসলে কি, কিভাবে কাজ করে, এটার আর্কিটেকচার কি, সো এই বিষয়গুলো দেখাবো। এটার সাথে ভার্চুয়ালাইজেশনের তফাৎ কি, এবং এটার সাথে মানে ধরেন সুবিধা অসুবিধা কি, এটার একটা বিষয় আছে। ভার্চুয়ালাইজেশনের একটা ভার্চুয়ালাইজেশন ছাড়াও ক্লাউডের একটা ডিপেন্ডেন্সি আছে। তো এই যে বিষয়গুলা কন্টেইনারেশন টেকনোলজি, হ্যাঁ, তো এইগুলাও আমাদের এখানে দেখানো হবে আর কি, কন্টেইনারের যে বিষয়গুলা। তো এই হলো আপনাদের কোর্সের কারিকুলাম আর কি, হ্যাঁ, এখানে আপনার আউটলাইন দেওয়া আছে, আপনার অফিসিয়ালি এই দুইটা কারিকুলাম বা আউটলাইন আপনারা দেখে দেখতে পারেন আর কি, হ্যাঁ, দেখতে পারেন। এটা একটা বিষয় গেল। আচ্ছা, সো এই কারিকুলামের বিষয়টা গেল। আচ্ছা, এখন বলেন কারো কি কোনো কোশ্চেন আছে ভাই, এনিওয়ান? এটা হলো কোর্সের কারিকুলাম আর কি, আপনাদের এই কোর্সে আরএসসিএস এর। এই দুটোকে কারো কোনো কোশ্চেন আছে নাকি? ভাইয়া দুইটা কোশ্চেন আছে। জি প্লিজ। নেটওয়ার্কিং সম্পর্কে যেটা বলতেছেন ওটাতে কি হুম। IPv6 কি এখন RSCS এ ভার্সন 9 এ কি ইনক্লুডেড? আচ্ছা, দেখেন ভাই, আমরা যখন নাকি নেটওয়ার্ক কনফিগারেশনটা দেখাবো, হ্যাঁ, তো এখানে IPv4 দেখাবো, IPv6 কিভাবে ইন্টিগ্রেট করা লাগে সেটাও আমি বলে দিব আর কি। খুবই ইজি বিষয় ভাই, হ্যাঁ, আমরা যদি IPv4 যদি ইন্ডিকেট করতে পারি বা ওটা যদি কনফিগার করতে পারি, IPv6ও আমরা করতে পারবো ভাই, ইজি বিষয়। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, আরেকটা জিনিস হলো হ্যাঁ, যে জি কোর্সের যে ইয়েটা জি থাকবে জি। ওইটার ক্ষেত্রে আমাদের ওএস ভার্সন কোনটা রিকমেন্ডেড? আচ্ছা, আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে 9 হলো রিকমেন্ডেড। কারণ কেন 9 রিকমেন্ড, কারণ 10 ভার্সন বা লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা এখনো বেটা ভার্সনে চলতেছে, এটা এখনো সেভাবে ওয়াইডলি আপনার এক্সপোজ হয় নাই বা এটা পাবলিকলি ওরা এক্সপোজ করে নাই। সো যার কারণে আমরা এখন 9 দিয়ে শিখবো। 9 যেটা শিখবো সেটা হচ্ছে 9.6। সো 9.6 যে শিখবো এখন, আরএইচএল এখানে যেটা আছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, সেটাও আমরা চাইলে শিখতে পারি। একই কথা, আমরা যদি রকি লিনাক্স কমিউনিটি ভার্সন আছে, সো সেটাও, অথবা আলমা লিনাক্স অথবা সেন্টোস। এখন সেন্টোসটাও দেখা যাচ্ছে যে আপনার অবসোলেট হয়ে গেছে, সেটা কিন্তু এভাবে এক্সপোজেবল না বা সেটা পাবলিকলি এখন বন্ধ আছে আর কি। সো যার কারণে এখন যেটা এন্ড অফ লাইফ হয়ে গেছে আর কি, যাই হোক। সো এখন আমরা যেটা করি সেটা হচ্ছে কি ভাই, আমরা যেটা হয় যে আমরা রকি লিনাক্স অথবা আলমা লিনাক্স অথবা আরএইচএল অথবা ওরাকল লিনাক্স, তো সবগুলা একই বিষয় ভাই, সবগুলাতে কমান্ড বলেন যাই বলেন সব এক। বুঝতে পারছেন ভাই? সো আচ্ছা, এইগুলা, হ্যাঁ হ্যাঁ বলেন। আর কোর্স ডিউরেশনটা কতদিন হবে? আচ্ছা বস, এখন ভাই আমি একটু বলি, আমরা যে এই যে এখানে যে আপনি দেখেন কারিকুলাম যেটা আছে, হ্যাঁ, কারিকুলামের যে বিষয়টা আমি একটু বলি, আউটলাইন এটা একটা এবং আউটলাইন এটা একটা, এইটা। So, আমি আসলে আপনি যদি ডিউরেশনের কথা বলেন, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, আমি আসলে ডিউরেশন দেখা পড়াই না, একদম কথা বলি। কেন পড়াই না? কারণ ডিউরেশন দেওয়া যদি পড়াই ভাই, আপনি এখানে যে টপিক গুলো আছে আমি চাইলে এটা 1.5 মাসে 2 মাসের মধ্যেও শেষ করে দেওয়া পসিবল। আমার কথাটা কি বুঝতে পারছেন ভাই, জাবির ভাই? জি জি জি। এটা এটা ভাই 2 মাসের মধ্যেও কমপ্লিট করা পসিবল। আমি যেটা করি, যেমন আমার রিসেন্ট একটা ব্যাচ চলতেছে, এটার মনে হয় 3.5 মাস চলে গেছে, কিন্তু ব্যাচ শেষ হয় নাই। কথাটা কি বুঝতে পারছেন? কারণ আমি যখন বুঝতে পারছি। পড়াই যখন, তখন অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকে, অনেকে বিগিনার লেভেল থেকে আসছে, তাদের কোশ্চেনগুলো আমার শুনতে হয়, সেই অনুযায়ী আমাকে রিপ্লাই দিতে হয় বা আমাকে সেটা বুঝাই দিতে হয় তাকে। তো দেখা যায় যে আমার একটা ক্লাস 2 বার নিতে হয় বা 3 বার নিতে হয়, এটা আমি বললাম আর কি। এখন কথা হচ্ছে এটা আসলে ডিপেন্ডস, ঠিক আছে? এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি কোর্সটা শেষ করার ট্রাই করবো 3 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে। তার মানে মোস্ট প্রবাবলি আপনাদের 24 থেকে 24টা ক্লাস বা 30টা ক্লাসের মধ্যেই আমি এটা কমপ্লিট করে দিতে পারবো আর কি, আশা করি। বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা, হ্যাঁ, আর হুম। শেষ আরেকটা কোশ্চেন হলো জি ভেন্ডর এক্সামের যে ব্যাপারটা, আমি জি আসলে 2014-তে একবার দিছিলাম জি RSCS এ, তখন জি ইয়ে করা। জি। তো ভেন্ডর এক্সামের যে ব্যাপারটা, সেটার জি কি মক আপের কোনো ব্যবস্থা কি করবেন? মকআপ বলতে আপনি এক্সাম মক টেস্ট, প্রিপারেশন বা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মক এক্সাম টেস্ট, হ্যাঁ। প্রিপারেশন। আচ্ছা,
আমিও পরীক্ষা দিছি অনেক আগে, আপনি যেটা বললেন 2014 সালে, আমি পরীক্ষা দিছি 2018 সালের দিকে। হ্যাঁ, সো এখন আমি বা আপনি আপনারা দুজনে হয়তো বা RECL 7 এ দিছি পরীক্ষাগুলা। যাই হোক, সো এখন যে বিষয়টা আমি বলি যে এখন আমার কাছে তো আসলে ইয়া নাই, আমার কাছে তো ধরেন কোশ্চেন পেপারস বা ওই ধরনের বা ডাম্পস এগুলা নাই। বাট হ্যাঁ, আমি এটা জানি যে কোশ্চেন গুলা কিভাবে আসতে পারে, ঠিক আছে, কিভাবে কিভাবে আপনি করলে ভালো হবে, কিভাবে সলিউশন গুলা করলে ভালো হবে, এই বিষয়গুলো আমি সাজেস্ট করতে পারি আর কি ভাই। বাট আপনি যদি বলেন যে ভাই একদম ডাম্পস বা এগুলা শেয়ার করে, এগুলা আসলে ভাই আমার কাছে নাই একদম, বলতে গেলে একদম ক্লিয়ারিফাই করে বললাম আর কি। বুঝতে পারছেন আচ্ছা জবিন ভাই, ভাই? হ্যাঁ আমি জি আমি আরেকটা কোয়েশ্চেন করব জি 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 মিজান। মিজান ভাই, জি 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 জি। আমার কোয়েশ্চেন হচ্ছে ওপেন শিট বা ওপেন স্ট্যাক, হুম 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 এই দুইটা ব্যাকএন্ডে ছাড়া বা আমি এটা হুম। ছাড়া কি আমি কি ক্লাউড করতে পারবো না? না, ওপেন স্ট্যাক, ওপেন সোর্সের ক্ষেত্রে ওপেন স্ট্যাক ছাড়া আসলে ক্লাউড ডিপ্লয় করা না, আমার জানা মতে নাই, আমার জানা মতে নাই। আর আরেকটা বিষয় হচ্ছে মানে যে এমনি আপনি, হ্যাঁ, ইন্টারন্যাশনালি ভাবে মানে কোনটা মার্কেটে যে ডিমান্ড বেশি, যে না এটা ওপেন আচ্ছা শিট না হচ্ছে ওপেন স্ট্যাক? আচ্ছা, এখন একটু বলি ভাই মিজান ভাই, ওপেন স্ট্যাক এবং ওপেন শিফট, হ্যাঁ, আপনি আসলে যদি ক্লাউড ডিপ্লয় করতে চান তাহলে ওপেন স্ট্যাক, হ্যাঁ ওপেন স্ট্যাক। এখন তাহলে ওপেন শিফটটা কি আসলে? ওপেন শিফটটা আসলে হচ্ছে কি, যে ধরেন আমরা কুবারনেটিস ডিপ্লয় করি না ভাইয়া, রাইট রাইট। কুবারনেটিস ডিপ্লয় করি, এখন কুবারনেটিস যখন আমরা ডিপ্লয় করি তখন কি হয় ভাই, এটা টোটালি ওপেন সোর্স কিন্তু ভাইয়া। কুবারনেটিস আপনি নিজে রাইট, ডিপ্লয় করবেন, পুরাটাই নিজের কাজ কুবারনেটিস টাজ, ডকার এগুলো তো পুরাটাই ওপেন সোর্স, হ্যাঁ রাইট। হ্যাঁ। এখন এখন দেখেন ভাই, এটাকে যদি এরকম যদি হইতো, দেখেন এরকম কিরকম হইতো, যে ভাই কুবারনেটিস ডিপ্লয় করছি, এটাকে না ম্যানেজ করা খুবই টাফ, আমার একটা কমান্ড দিয়ে এটাকে মনিটর করতে হচ্ছে, এটা কমান্ড দিয়ে আমাকে রিসোর্স গুলা দেখতে হচ্ছে, আমি হরিজন্টাল পট অটো স্কেলার করলাম, ওটা এইচপি আমার দেখা লাগতেছে, কমান্ড টমান্ড দিয়ে দেখা লাগতেছে, ভাই এটা একটু রাইট রাইট ডিফিকাল্ট বিষয় না? এখন এইটার জন্য যদি আপনার একটা অ্যাডমিন প্যানেল থাকতো, আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সুন্দর করে লগ ইন করে সুন্দর করে মনিটর করতে ম্যানেজার, পারতেছেন। যেটাকে ম্যানেজার বলা হয়। আর রাইট, ম্যানেজার কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল প্যানেল, এরকম সুন্দর যদি একটা অ্যাডমিন প্যানেল থাকতো ম্যানেজ করার জন্য, এবং ক্লিকের মাধ্যমে যদি আমি কাজটা করতে পারতাম, আমার জন্য আরো ইজি হতো না? দ্যাট মিনস ভিমওয়্যারের যে ম্যানেজারটা যেরকম আর কি, ভিমওয়্যার, অথবা আপনি ধরেন বি সেন্টার। ভিসেন্টার, রাইট রাইট, হ্যাঁ। তো এরকম, এখন ওইটার শুধুমাত্র যে আপনি এটা করবেন তাও না, কিন্তু ওইখানে আপনি কন্টেইনার প্লাস আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি ওপেন স্ট্যাকের মাধ্যমে ভার্চুয়ালাইজেশন সাপোর্টও করাইতে পারবেন। ওইখানে একটা প্লাগইন আছে ভার্চুয়ালাইজেশন ওপেন রাইট শিফটের, রাইট রাইট ওই প্লাগইনটা যদি আপনি ইন্টিগ্রেট করে দেন ইনস্টল করে, আপনি ওপেন শিফটের ওই ফিল্ডে সুন্দর করে ভার্চুয়াল মেশিনও ক্রিয়েট করতে পারবেন, ভাইয়া মজা আছে, হ্যাঁ। তো এই জন্য রাইট রাইট। আসলে রেড হ্যাট যে কাজটা করছে, ওদের ওদের লাইসেন্স থেকে ভার্চুয়ালাইজেশনটা উঠাই দিছে, ওরা ওপেন শিফটটাকে ইন্ট্রোডিউস করতেছে, কারণ ওটাতে দুইটা ফ্যাসিলিটি আছে। বুঝতে পারছেন ভাই? তো এই হইলো রাইট বিষয়। রাইট। জি ভাই, হ্যাঁ বলেন না, মিজান থ্যাংক ভাই। ইউ থ্যাংক ইউ, এই জায়গাটা একটু কনফিউশন ছিল, ক্লিয়ার করে নিলাম, ধন্যবাদ ওকে ভাই। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই, হ্যাঁ। জি। আচ্ছা, তো ভাই, আহ, আচ্ছা, সো ভাই, ভাই বলেন, হ্যাঁ বলেন বস। জি। এটা কোশ্চেন, সরি, মানে হচ্ছে এটার হুম, হচ্ছে ভ্যালিডিটি কতদিন, কত বছর থাকে আচ্ছা, সার্টিফিকেট? সার্টিফিকেট এক্সাম দেওয়ার পরে, রাইট? সো এক্সাম আপনি যেদিন দিবেন ভাই, তারপর থেকে 3 বছর, 3 বছর আচ্ছা থাকে, আচ্ছা, 3 বছর থাকে ভাই, হ্যাঁ। সো ঠিক আছে। এইটা, এখন এখানে একটা বিষয় আছে, আমি একটু বলি আপনাকে, হ্যাঁ। ধরেন আমি এইভাবে বলি, আমার এখানে, ওকে, এই যে, ধরেন আমার এখানে কি আছে ভাই, আমি একটা এক্সাম দিচ্ছি, সেটা কি, RHCSA, ঠিক আছে, এটা একটা এক্সাম। আরেকটা এক্সাম হচ্ছে, ধরেন আমি আরেকটা এক্সাম দিব, সাপোজ হইলো RSC, হ্যাঁ, RHC। এখন এই যে RSC বা RSCS এ আপনি যখন এক্সাম দিবেন, এটা হলো ফার্স্ট আমাদের এক্সাম, যেটা হলো অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে এটা দেওয়ার পরে আমরা ইঞ্জিনিয়ার, হ্যাঁ ইঞ্জিনিয়ার, সিস্টেম ইঞ্জিনিয়ার যেটাকে বলে, সার্টিফাইড ইঞ্জিনিয়ার। সো এইখানে আসলে এখন ইন্ট্রোডিউস করা হয়েছিল অ্যানসিবলকে, অ্যানসিবল অ্যানসিবলকে ইন্ট্রোডিউস করা হয়েছে, আচ্ছা, অটোমেশনের জন্য। যাই হোক, তো এই দুইটা কোর্স, এখন এখানে একটা বিষয় হচ্ছে, এইটা আপনি করেন অথবা আপনি এইটা করেন, হ্যাঁ, তাহলে এই দুইটার ক্ষেত্রে 3 বছর আপনি লেনদি হইলো। বুঝতে পারছেন? আপনি আজকে পরীক্ষা দিলেন, এই থেকে শুরু করে আপনি 3 বছর পর্যন্ত একটা টাইম লেন্থটা বেড়ে গেল। নাও কোশ্চেন ইজ, আপনি যখন নাকি এরপরে অ্যাডভান্স যেগুলো করবেন, সাপোজ আমি যদি বলি এখানে, আপনার মন চাইলো যে ভাই না, আমি সিস্টেমে আরেকটু পড়ালেখা করব, এটার সিকিউরিটি পারপাসটা নিয়ে আমি একটু স্টাডি করব, অথবা আমি মাইক্রো সার্ভিস নিয়ে স্টাডি করব, ঠিক আছে, আপনি ওটার সার্টিফিকেশন নিতে যাচ্ছেন, এরকম যদি হয়, তাহলে ধরেন আপনি এখানে, ধরেন আমি এভাবেই বলি যে ওপেন শিফট আপনি সার্টিফিকেশন নেবেন, যখন আপনি ধরেন যেই দিন থেকে এটা নিবেন, এই 3 বছর, এই যে এটার 3 বছর এবং এটার 3 বছর, রাইট, এর মধ্যে আপনি যে দিনে ওপেন শিফটের বা অ্যাডভান্স কোন একটা সার্টিফিকেশন নেবেন, সেটার সাথে মার্জ হয়ে যাবে টাইমটা। কথাটা কি বুঝতে পারছেন? সাপোজ
আমি এই পরীক্ষাটা দিলাম, ধরেন আজকে কত 2025 সালে আমি এই পরীক্ষাটা দিলাম, দেওয়ার পরে তারপরে এটাও দিলাম, হ্যাঁ 2025 সাল সাপোজ। এখন আমি ওপেন শিপ দিলাম হইলো 2027 সালে। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে এই দুইটা কি আমার এক্সপায়ার হইছে? এই দুইটা এক্সপায়ার হইতে কত লাগবে? 2028 লাগবে না? জি নাকি ভাই। বুঝিনি? 2028। এখন এই যে দেখেন 2027 যদি আমি এই পরীক্ষাটা দিয়ে দিই, তাহলে এটার সাথে আরো 3 বছর মানে প্লাস হওয়া মানে কি, অ্যাপেন্ড হওয়া মানে কি 2030 সাল। তার মানে ওপেন শিফট আমার 2030 সালে যে এক্সপায়ার হবে, তার মানে কি আমার আরএসসি আরএসসি এটা কি 2028 সালে এক্সপায়ার হয়ে যাবে? না, আপনি অ্যাডভান্স যখন দিবেন এইটা যে টাইম লিমিটটা এক্সটেন্ড হয়ে যাবে, সেটার সাথে এই দুইটাও এক্সটেন্ড হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। তার মানে এটা 2030 সাল যদি হয়ে যায়, হ্যাঁ 2027 দেন, তার সাথে যদি 3 বছর অ্যাড করেন, তাহলে 2030 সাল। তাহলে দেখবেন যে আরএসসি এবং আরএসসি এই দুইটাও 2030 সাল পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেছে। অ্যাডভান্সের ক্ষেত্রে এই ফ্যাসিলিটিসটা আপনি পাবেন। কথাটা কি বুঝতে পারছেন? এই দুইটার ক্ষেত্রেই কিন্তু পাবেন শুধুমাত্র। জি বলেন। জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা আহ, হ্যাঁ। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি আসলে প্রথমে এটার সাথে পরিচিত হচ্ছি, আমার হয়তো বা হুম, প্রশ্নটা হয়তো একটু ভুল হতে পারে। সেটা হচ্ছে যে, সমস্যা নেই। যেমন হচ্ছে আমরা উইন্ডোজ সার্ভার বা হচ্ছে এই যে এডি সার্ভারের ক্ষেত্রে আমরা যেরকম মানে একটা মানে হুম, একটা অফিসের যেমন হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট করতে পারি, হুম, হুম, বা হচ্ছে অনেক সময় যেটা হয় যে কোনো একটা পিসিতে হচ্ছে আমি যে যে মানে রিকোয়ার্ড যে সফটওয়্যার গুলো লাগবে সেটা হুম, ডিপ্লয় করা যায় অনেকগুলো একসাথে। হুম, আসলে হুম, এই যে আমরা এই লিনাক্সের মাধ্যমে কি এরকম কিছু করা যায় কিনা, আমার আসলে ধারণা নেই, আমি হয়তো একটু ভুল বলতেছি হয়তো বা, তো এটা হ্যাঁ জানতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ অবশ্যই করা যাবে, কেন করা যাবে না ভাই? হ্যাঁ অবশ্যই করা যাবে। তো দেখেন ভাই, আপনি যেটা বলতেছেন ট্রিপল এ সার্ভার আর কি আমাদের, হ্যাঁ ট্রিপল এ সার্ভার মানে কি ভাই? আচ্ছা আসেন আমরা একটু নিচের দিকে আসি, আমরা ট্রিপল এ সার্ভার সম্পর্কে একটু জানি। ট্রিপল এ মানে কি ভাই আমি একটু বলি। ট্রিপল এই কেন? হ্যাঁ ট্রিপল এই কেন, হ্যাঁ এইটা আগে একটু বুঝি। ট্রিপল এ মানে কি? ট্রিপল এ মানে হচ্ছে যে দেখেন, একটা এর মানে হচ্ছে হলো আপনার কি ভাই, অথেন্টিকেশন, অথরাইজেশন এবং অ্যাকাউন্টিং। এটা অথেন্টিকেশন, ঠিক আছে? অথেন্টিকেশন এটা কি ভাই? অথরাইজেশন, ঠিক আছে? আচ্ছা একটু বড় করে দিই, জাস্ট এ মিনিট। আচ্ছা ঠিক আছে, এখানে হলো অথরাইজেশন, হ্যাঁ। আর এটা কি আছে ভাই? অ্যাকাউন্টিং, রাইট? ভাই কি বুঝতে পারতেছেন? বড় ভাই যে কোশ্চেন করলেন। জি ভাই। হ্যাঁ, তাহলে এই যে তিনটা ফ্যাসিলিটিস আমি কোথা থেকে পাবো? এখন দেখেন ভাই, এডি সার্ভার অ্যাকচুয়ালি কি করে? এডি অ্যাক্টিভ ডিরেক্টরি আমার মাল্টিপল, ধরেন ভাই আমি একটা অর্গানাইজেশনে আমি জব করতেছি, আপনি একটা অর্গানাইজেশনে আছেন, রাইট? তাই তো? জি ভাই। আচ্ছা ভাই, এখন আপনি একটা অর্গানাইজেশন আছেন, আমিও একটা অর্গানাইজেশনে আছি। এখন ধরেন দুইজনের নাম যদি একই হয়, ধরেন আপনার নাম হচ্ছে হায়দার, আমার নামও হচ্ছে হায়দার। এখন আমি যে হায়দার, আমি যেই অর্গানাইজেশনে জব করি, তাহলে নাম থাকলেই তো হবে না। আমি যখন নাকি নামটা নিয়ে যাব, আমি বলবো যে ভাই আমি হায়দার, আমি সেই এমপ্লয়ি, হ্যাঁ, তাহলে আমাকে ট্রাস্ট করলো, দ্যাট ইজ গুড। এখন আমার জায়গায় যদি আপনি চলে যান, তখন কিভাবে বুঝবে আর কি যে আপনি সেই ভ্যালিড পারসন? ভাই আমার কথাটা কি বুঝতে পারছেন আমি, নাকি বুঝাইতে পারি নাই? জি, বুঝছি। আপনার নাম আমার নাম কিন্তু সেম ভাই, আপনি ধরেন রবিতে আছেন, আমি আছি সামিটে, হ্যাঁ। এখন আপনার নামেও যে ইউজার সে কিন্তু রবিতেও আছে, আমার মতো আপনার সেম নামে কিন্তু আবার যে একজন ইউজার আছে সে কিন্তু আপনার সামিটেও আছে। এখন আমি ধরেন কোন একদিন অফিসে যাই নাই, আপনি রবির একজন ইউজার, হ্যাঁ, বা আপনি রবিতে জব করেন, আপনার নাম আর আমার নাম সেম, আপনি সুন্দর করে সামিটে চলে আসলেন, আপনি যা বললেন যে ভাই আমার নাম, বা ভাই আমার নাম তো এটাই, আমি তো এখানের এমপ্লয়ি, তাহলে এটা কি ট্রাস্টেড হবে আসলে? আমার কথাটা কি বুঝতে পারছেন ভাই? এটা কি আসলে ট্রাস্টেড হবে? বা আমি যদি রবিতে যাইতাম আপনার নাম ব্যবহার করে, তাহলে কি হবে? তাহলে তো আমি চাইলে ওইখান থেকে ডাটা সব নিয়ে আমি চলে যাব। এটা কি হবে ভাই কোনোভাবে? পসিবল? না না। এটা তো সিকিউরিটি ব্রেক হয়ে গেল। এখন দেখেন, তাহলে আমরা কি করি ভাই, এগুলোকে ভ্যালিড করি কিভাবে সেটা একটু একটু বলি আর কি, হ্যাঁ। একদম ধরেন সোজা বাংলায় বলি কিভাবে ভাই, যে ভাই আমরা যখন নাকি কোন একটা অফিসে জয়েন করি, জয়েন করার সময় আমরা কি করি ভাই, আমাদের এইচআর থেকে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থেকে আমাদের কিন্তু একটা আইডি দেওয়া হয়, রাইট? ওই আইডিতে কি থাকে ভাইয়া? ওই আইডিতে আপনার নাম থাকে, রাইট? আপনার সিগনেচার থাকে, ডেজিগনেশন থাকে, এইচআর আইডি থাকে, রাইট? আপনি কোন ডিপার্টমেন্টে জব করেন এইটাও বলা থাকে, তাই না ভাইজান? নাকি জি বুঝি ভাই। নাই? জি ভাই। আচ্ছা, এবং এইটা কিন্তু ভ্যালিড করা থাকে যে ভাই এই লোক যদি এই কোম্পানিতে আসে, তাহলে এই আইডিটা দিয়ে কিন্তু পাঞ্চ করে বা কোনো না কোনো ভাবে ভ্যালিড করে তারপরে কিন্তু অফিসে ভিতরে ঢুকতে পারবে, নাহলে কিন্তু ঢুকতে পারবে না, রাইট?
জি জি ভাই। এখন এই কার্ড যদি আমার কাছে থাকে বা HRID, এই যে ইনফরমেশনটা, এখন আপনি যদি যা রবির কার্ড দিয়ে যদি পাঞ্চ করেন তাহলে কি হবে? ওটা কি অথরাইজড? না, ওটা অথরাইজ। তাহলে কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। এটা দিয়ে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করা হয়ে গেল যে ভাই আপনি হলেন সামিটার নাকি আপনি রবি, রাইট? হ্যাঁ জি এখন ভাই। ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝলাম, এটা এটা বুঝলাম, কিন্তু এটা দিয়ে আপনি কোম্পানি ডিফাই। এখন ভাই সিস্টেম কি আর এইরকম আর্কিটেক্ট বা নাম এগুলা কি ও বুঝে? ও রবি বুঝবে? ও কি সামিট বুঝবে? এগুলা কি ও বুঝে কখনো? না এই সিস্টেম গুলাকে এইভাবে ভাগ করবেন কিভাবে আপনি? আমার কথাটা কি বুঝতে পারছেন ভাই? যদি এরকম হইতো যে রবির একজন ইউজার সামিটের ডাটা সেন্টারে ঢুকে গেল, কোনোভাবে লগ ইন করলো, লগ ইন করে ও আমার ডাটা সেন্টার ডিস্ট্রয় করে দিল, বা সে এখান থেকে ডাটা নিয়ে গেল, এটা হইলো ভাই? হয়? না, এটা হ্যাঁ হয় না। তাহলে এখন আমার আমার অফিসিয়াল ইউজার, আমার যে অফিসের ইউজার, সে ট্রাস্টেড ইউজার, সে কিভাবে আমার ডাটা সেন্টারে অ্যাক্সেস করবে? তাহলে সেটার যাবতীয় যা ইনফরমেশন সেই ট্রাস্টেড ইউজারের কাছেই থাকবে, রাইট? নাকি জি ভাই? জি জি বুঝি নাই। জি ভাই। আমার কথাটা কি বুঝতে পারছেন ভাই নাকি বুঝি নাই ভাই, বলেন তো? হ্যাঁ, বুঝতে পারছি ভাই, মানে যে 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 প্রতিষ্ঠানের ইউজার তো সেটা তার পিছিয়ে থাকবে আর কি এটা। তার কাছেই থাকবে। ধরেন আপনি আপনার অর্গানাইজেশনে যেসব সার্ভারগুলোতে অ্যাক্সেস করবেন, তাহলে তার ইনফরমেশন যাবতীয় যা যা আছে এগুলা কার কাছে থাকবে? আপনার কাছেই থাকবে না ভাই? এটা তো আমার কাছে আর থাকতেছে না। না না এখন হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন আপনি কি করছেন, এখন দেখেন আপনি কি করছেন, আপনি এরকমও তো হইতে পারে যে এই যে ক্রেডেনশিয়াল গুলা আপনি একটা একটা কাগজে লিখে রাখছেন, লিখে রাখার পরে এইটা আমি পেয়ে গেছি, রাইট? ঠিক আছে, যে ইউজার নেম এইটা, এই সার্ভারে আমি লগ ইন করবো, কাজ করব। তাহলে এইটা যদি হয় তাহলে কি হবে ভাই? তাহলে আমি পেয়ে গেলাম, তাহলে এখন আমি আমি লগ ইন করে কাজটা করতে পারবো না যদি আমার কাছে সবকিছু ইনফরমেশন পেয়ে যাই? হ্যাঁ তাহলে এখন এই বিষয়টা ট্রাস্টেড করবেন কিভাবে? ওই যে আপনি যে পাসওয়ার্ড আছে না, এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি ট্রাস্টেড করবেন। কথাটা হ্যাঁ কি হ্যাঁ বুঝতে পারছেন? আপনি হ্যাঁ তাহলে আপনি যখন অফিসে যাবেন, অফিসে যাওয়ার সময় কি করবেন ভাই? ওই যে পাঞ্চ করেন, পাঞ্চ যদি ম্যাচ করে তাহলে কিন্তু আপনাকে গেট খুলে দেয় যে ভাই নেন, আপনি ট্রাস্টেড, আপনি এখন আসেন, কাজ করেন। আর যদি আপনার মনে করেন ট্রাস্টেড না হয় তাহলে কিন্তু ওইখান থেকে বলে যে ভাই আপনি ট্রাস্টেড না, আপনাকে ঢুকতে দেওয়া যাবে না ভাই, সরি ভাই, আমার প্রাইভেসি, রাইট? হ্যাঁ সো হ্যাঁ হ্যাঁ এখন তাহলে আমাদের সিস্টেমে যখন আমরা এক্সেস করব, ওই সিস্টেমটা আমরা কি করি? যেমন আমি অ্যাজ এ ইউজার কোন একটা কোম্পানির ওন করি, সেম ভাবে সিস্টেমটাকে আমাদের কি করতে হয় ভাই? একটা ডোমেইনের আন্ডারে নিয়ে আসতে হয়। সেই ডোমেইনটা রবির ডোমেইন হইতে পারে, সেই ডোমেইনটা সামিটের ডোমেইন হইতে পারে, সেই ডোমেইনটা জিপির ডোমেইন হইতে পারে। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি জি তাহলে বুঝতে পারছি। আপনি যখন নাকি ডোমেইনে এই সিস্টেমগুলোকে জয়েন করাই দিবেন, তার মানে কি ওই ডোমেইনের যে ইউজারগুলো আছে তারাই সেগুলো অ্যাক্সেস করতে পারবে, বাইরের অন্য কোনো ডোমেইনের কেউ এসে কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারবে না। টিম একটা গ্রুপ, ওই গ্রুপের মধ্যে এই পিসি গুলাই আছে, এই সিস্টেম গুলাই আছে, এই সার্ভার গুলাই আছে। তাহলে ওই অফিসের যারা মানে এমপ্লয়ি আছে তারাই অ্যাক্সেস করতে পারবে, বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না। হ্যাঁ এক্স্যাক্টলি। এখন আচ্ছা এক্স্যাক্টলি। তাহলে এখন ভাই আমি অ্যাজ এ হিউম্যান আমি অফিসে গেলাম, আমি অফিসে যাওয়ার সময় আমি পাঞ্চ করলাম, আমার কাছে একটা কার্ড আছে। সিস্টেমে যখন আপনি লগ ইন করবেন তখন ওইখানে কার্ড পাঞ্চ করার কোনো জায়গা নাই। এমন না যে কেউ একজন আপনাকে চিনে, সে পাঞ্চ করে আপনাকে অফিসে যেভাবে ঢুকতে দেয় এভাবে আপনাকে সিস্টেম ঢুকতে দিল, এরকম কি হবে? সিস্টেম চলে হলো ওর নিজের একটা আর্কিটেকচার আছে, ইউজার নেম পাসওয়ার্ড আছে। আপনি ভ্যালিড ইউজার যদি হয়ে থাকেন, আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, সেটাকে ভেরিফাই করবে, ভেরিফাই হওয়ার পরে তারপরে আপনাকে অ্যাক্সেস দিবে। বিষয়টা তো এরকমই ভাইয়া। জি ভাই। হ্যাঁ, এখন দেখেন এই যে আমি যে ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব, এই পাসওয়ার্ডটাও ম্যাচ করবে কার সাথে? কোথায় করবে? এটা করবে হলো এডিতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অথেন্টিকেশন এবং অথরাইজেশন, আপনি অথেন্টিকেশন করার জন্য আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিলেন, এটা যখন ভেরিফাই হবে তার মানে ও অথরাইজেশন হয়ে গেল, এখন আপনি যাইতে পারবেন। আপনি যখন নাকি সিস্টেমে লগ ইন করবেন, লগ ইন করার পরে ওইখানে অ্যাকাউন্টিং বলে একটা কথা থাকে। অ্যাকাউন্টিং মানে হচ্ছে আপনার প্রিভিলেজ আসলে কি, রাইট? আপনি কতটুকু কাজ, আপনি কি এইখানে যাবতীয় যত সিস্টেম আছে সব নিয়ে কাজ করতে পারবেন, নাকি আপনাকে লিমিট করে দেওয়া হয়েছে? যদি সবগুলাতেই দেওয়া হয় তাহলে আপনি কতটুকু প্রিভিলেজ নিয়ে কাজ করবেন? এই লিমিটেশন গুলো আসলে কি ভাই? অ্যাকাউন্টিং। আমি কথাটা কি বুঝিয়ে দিতে পারছি ভাই? তাহলে জি ভাই, আপনি বুঝতে পারছি। সিস্টেমে অ্যাক্সেস করার পরে আপনি যতটুকু প্রিভিলেজ পাবেন অতটুকু কাজ করতে পারবেন, আপনি সব ধরনের প্রিভিলেজ নাও পাইতে পারেন, আবার পাইতেও পারেন। তাহলে ফুল প্রিভিলেজ পেলে ফুল কাজ করবেন, যদি ফুল প্রিভিলেজ না থাকে তাহলে কাজ করবেন না, লিমিটেড কাজ করবেন। গুড। এখন আপনার কোশ্চেন আসে, এটা হলো আমি এডির কনসেপ্টটা বললাম আর কি। এখন এটা হলো এডি। এখন কথা হচ্ছে যে ভাই এডি তো হলো মাইক্রোসফট উইন্ডোজের, এবং এইটা ইয়ারলি অনেক পেমেন্ট টেমেন্ট করা লাগে, এটা ম্যানেজ ইজি, খুবই ইজি, খুব সুন্দর। মানে মাইক্রোসফট উইন্ডোজ এত সুন্দর করে এটাকে টিউনিং করছে বা এত ফিচার্স দিছে, খুবই সুন্দর একটা বিষয়। এখন কথা হচ্ছে ভাই লিনাক্সে এটার অল্টারনেটিভ আছে নাকি? আছে, লিনাক্সে অবশ্যই আছে। লিনাক্সের মধ্যে যেগুলো আছে সেটা আমি একটু বলি।
আইপিএ, আইডেন্টিটি পলিসি অডিট। কি আছে ভাই? আর আইপিএ, আর কি আছে ভাই? এনআইএস, নেটওয়ার্ক আইডেন্টিটি অথবা ইনফরমেশন সিস্টেম বা সার্ভিস। আইডিএম, আইডেন্টিটি ডিরেক্টরি ম্যানেজমেন্ট, বা এটা হলো আপনার রেড হ্যাটের প্রোডাক্ট আর কি, বা হ্যাঁ রেড হ্যাট এন্টারপ্রাইজ, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের এটা প্রোডাক্ট ওদের নিজেদের। সো এই যে আইডিএম, এটা আপনি ইউজ করতে পারবেন, বাট এটার ছাড়াও আপনি কি করতে পারেন ভাই? যদি ধরেন যে না ভাই এটাকে এখন ম্যানেজ করতে গেলে বা মোর ফিচার পাইতে গেলে আমার কি করতে হবে? লাইসেন্স কিনতে হবে। তখন কিন্তু আপনি রেড হ্যাট থেকে আপনি এই লাইসেন্সটা কিনে এটা ইউজ করতে পারেন। এটা হলো লাইসেন্স বেস বা সাবস্ক্রিপশন বেস বলে আর কি। সো এছাড়াও আপনার ওপেন সোর্স হিসেবে এই দুইটা আছে, এবং আরেকটা যেটা আমাদের অনেক আগে থেকে ইউজ হইতো, যেটা মোস্ট লাইট ওয়েট, সেটা হচ্ছিল এলডেপ। এলডেপ, লাইট ওয়েট ডিরেক্টরি অ্যাক্সেস প্রোটোকল। লাইট ওয়েট ডিরেক্টরি অ্যাক্সেস প্রোটোকল, এই তিনটাই মোস্ট ইউজ করা হয়। এর মধ্যে এলডেপটা এটা একটু কমপ্লেক্স, এটা সেটআপ করা একটু কমপ্লেক্স, এটা ম্যানেজ করা একটু কমপ্লেক্স, টোটালি সিএলআই মোড। এছাড়া বাকি যে দুইটা বললাম, যেটা হলো আইপি অথবা এনআইএস, এই দুইটা খুবই সুন্দর অ্যাডমিন প্যানেল আছে, লগ ইন করবেন, লগ ইন করে ইউজার ক্রিয়েট করবেন, সুন্দর করে এটাকে ম্যানেজ করা যায় আর কি। সেম ভাবে আইডিএমটাও সেম। কথাটা কি বুঝাইতে পারছি ভাই? জি ভাই। তো এগুলো হচ্ছে এডির অল্টারনেটিভ আর কি, বুঝতে ভাই পারছেন? ল্যাপটপ লিনাক্স ইউজারদের ম্যানেজ করা যায়? ল্যাপটপদের বুঝি নাই। রিমোট যারা কাজ করে তাদেরকে ম্যানেজ করা যায়? রিমোট ইউজারদের হ্যাঁ করা যাবে নাকি? না, ওটা সবই তো করতে পারবে। ওটা তো উনি তো মুভেবল থাকবে, এটা তো অফিসের ভিতরে করবে, দেখেন ল্যানের ভাই, ভিতর না। হ্যাঁ বলি, রিমোট অ্যাক্সেস যারা করবে, রিমোট অ্যাক্সেস জন্য আলাদা আছে তো ভাই, হ্যাঁ আলাদা আছে তো, আলাদা অনেক কিছু আছে, সফটওয়্যার টফটওয়্যার অনেক কিছু ওপেন সোর্স আছে, হ্যাঁ। তো ওগুলা দিয়ে আপনি করতে পারবেন আর কি, ওগুলা কোনো সমস্যা নেই। অ্যাপাচির প্রোডাক্ট আছে, হ্যাঁ। তো অ্যাপাচির প্রোডাক্ট যেটা আছে সেটা দিয়ে আপনি সুন্দর করে করতে পারবেন, এবং ওইটার সাথে আপনি যদি এটাকে আরো ইউজফুল করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আরো কিছু কাজ করা যায় আর কি, হ্যাঁ ভাই আছে, প্রোডাক্ট আছে, হ্যাঁ। তো ওপেন সোর্স হিসেবে আছে। হুম। তো আমরা লিনাক্সে যে কাজটা করি, আমরা ওপেন সোর্স ইউজ করতে পারি। ওপেন সোর্স অনেক টুলস আছে, অনেক সফটওয়্যার, অনেক প্যাকেজ আছে, সেগুলো আমরা ডিপ্লয় করতে পারি আর কি ইজিলি, হ্যাঁ। যেমন এই যে এলডেপ বললাম, বা আইপিএ বললাম, অথবা এনআইএস, এগুলা যে বললাম, এখন আপনার যদি এগুলো নাই থাকতো, তাহলে কিন্তু আপনার এডি ছাড়া কিন্তু আর অন্য কোনো অল্টারনেটিভ নাই। এডির অল্টারনেটিভ হিসেবে কিন্তু এগুলোই আসে। এখন একটা লিনাক্স ডিস্ট্রিবিউশন অপারেটিং সিস্টেম যখন নাকি আপনি ইনস্টল করবেন, তখন সেটার জন্য আপনার হার্ডওয়্যার রিসোর্স থাকলেই কিন্তু হচ্ছে, আপনার ইন্টারনেট কানেক্টিভিটি থাকলেই হচ্ছে। আপনি এখানে লিনাক্সের কোন একটা ডিস্ট্রিবিউশন ইনস্টল করে তার মধ্যে আপনি সুন্দর করে আপনি এই সার্ভিসটা ডিপ্লয় করতে পারেন, এবং সেটা আপনি আপনার টোটাল অর্গানাইজেশনে আপনি চাইলে সেট আপ করতে পারেন ইজিলি। সেটার জন্য আপনার বাৎসরিকভাবে যে লাইসেন্সের যে বিষয়টা বা রিনিউর যে বিষয়টা, সেটা আপনার নেওয়ার দরকার নাই। আমার কথাটা কি বুঝতে পারছেন? সো এখান থেকে কিন্তু অনেক কস্ট মিনিমাইজ হয় আর কি। আমি কি বুঝাইতে পারছি নাকি ভাই? এটার সাথে মাইক্রোসফটের কি কম্পাটিবিলিটি 100% নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, সবই ঠিক আছে, একই, ঠিক আছে। বাট এটার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে, যে ধরেন কোন একটা পলিসি, যেমন আমরা কি করি ভাই, এডিতে কি করি ভাই, জিপিও ক্রিয়েট করি না, গ্রুপ পলিসি অডিট, হ্যাঁ, এগুলো কি আছে ফ্যাসিলিটি? অবজেক্ট, এই এই যে ফ্যাসিলিটি গুলা যেগুলো আপনি বলতেছেন, এখন উইন্ডোজ যেটা করছে, এই যে জিপিও টেমপ্লেট টেমপ্লেট এগুলা কিন্তু ওর সিকিউরিটি পলিসি বা যা আছে এগুলো কিন্তু ওরা বানায় রাখছে। কেন বানায় রাখছে ভাই? ক্লায়েন্টকে, এগুলাই তো ওরা ওরা যে লাইসেন্সটা নিচ্ছে বা ওরা যে আপনাদের লাইসেন্সটা দিচ্ছে বাৎসরিকভাবে, এটা কেন? এই ফিচার্স গুলো ওরা বাই ডিফল্ট সুন্দর করে ক্রিয়েট করে রাখছে। এখন এই কাজটা আপনাকে ম্যানুয়ালি করে নিতে হবে। এগুলা যদি ইউজ করেন, তাহলে আপনি বলবেন যে ভাই আমি এরকম 2-3টা টেমপ্লেট বা 2-3টা পলিসি আমি ক্রিয়েট করে রাখছি, যেই ইউজার আসবে তাকে আমি এই পলিসিটা দিয়ে দিব। এগুলো আপনাকে নিজেকে ম্যানুয়ালি করতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? একটা হচ্ছে বাই ডিফল্ট দিয়ে দিচ্ছে এডি, মাইক্রোসফট এডি, আর এখানে কি হচ্ছে ভাই, আপনি নিজে ক্রিয়েট করে তারপরে প্রোভাইড করতেছেন নাকি ভাই? বুঝিনি বাস। কাস্টমাইজ করতে হবে আর কি নিজেকে। জি, জি কাস্টমাইজ করতে হবে আর কি, জি। তো এই ফ্যাসিলিটিসটা কিন্তু আমাদের লিনাক্স আছে, কাস্টমাইজ করা যায়, হ্যাঁ। বাট উইন্ডোজে কিন্তু এটা করা যায় না আর কি, হ্যাঁ। এটা করা যায় না, হ্যাঁ। এই আর সো ডিপেন্ডেন্সি আছে। বলেন, এনিওয়ান আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? বলেন। কোশ্চেন নেই, কোশ্চেন কোশ্চেন বলেন। আর কারো কোনো কোশ্চেন নাই? ওকে। সো শরীফ ভাই আছেন? জি ভাই, আসি। আচ্ছা,
আপনি বলতে পারেন ভাইয়া, কোনো সমস্যা নেই কথা, নাকি আমি তাহলে আরো কিছুক্ষণ কন্টিনিউ করব, বলেন। না, এটা আসলে অডিয়েন্সের উপর নির্ভর করে। আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে বা আরো কোনো বিষয় মোর জানতে চান কোর্স ডিটেলস সম্পর্কে, এখন এখন বা বিষয় হচ্ছে, আপনি মাহবুব ভাই চাইলে বা আমাদের যে প্রেজেন্টেশন সেটাও একবার গো থ্রু জি করে যাইতে পারেন। হ্যাঁ, এটাও করা যায়, কোনো সমস্যা নেই। তাহলে আমরা তো আউটলাইনটা দেখলামই, সো আমরা এখন একটু মিনিমাইজ করে আমরা এখানে চলে আসি। ওকে, সো এইটা তো আসলে আমার ট্রেনিং হিস্ট্রি পার্ট। সো দেন এইখানে কোর্সের যে বিষয়গুলো এগুলা করা আছে, এগুলা হচ্ছে হলো আমার সার্টিফিকেশন যেগুলো আমার নেওয়া হয়েছে পার্সোনালি। সো এই সার্টিফিকেশন গুলো আছে আর কি আমার। আমি RSCSA সার্টিফাইড, CE সার্টিফাইড, আমি রেড হ্যাট ভার্চুয়ালাইজেশনও করেছি, হাই হাই অ্যাভেলেবিলিটি ক্লাস্টারিং যেটা টপিকস বা যে ইয়াটা আছে টেকনোলজিটা, ওইটাও আমার জানা আছে, এবং একই সাথে কন্টেইনার টেকনোলজি এটাও আমি স্টাডি করছি, এবং প্লাস ওইখানে সার্টিফিকেশন আমার আছে আর কি। এটা হলো রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের যে আহ, আপনার কন্টেইনার টেকনোলজি যেটা আছে সেটা আর কি। হ্যাঁ, পডম্যান যেটাকে বলে আর কি, ডকার না পডম্যান। সো আমরা সবাই আসলে ডকার ডকার জানি, বাট আসলে পডম্যান আছে, অনেক কিছুই আছে আর কি, কন্টেইনার টেকনোলজি বা কন্টেইনার ইঞ্জিন বলতে অনেক কিছুই আছে। সো আমি পডম্যানটা সার্টিফাইড আর কি। হ্যাঁ, সো এইটা আর কি। যাই হোক, তো তারপরে তো আমরা ফান্ডামেন্টালস, সো সার্ভারের যে বিষয়গুলো এগুলো তো আমরা বললামই ভাই মোটামুটি। আর ব্যাকআপ রিকভারি, প্রাইভেট ক্লাউডের যে বিষয়টা, হ্যাঁ, এমবেডেড সিস্টেমে হিসেবেও এটাকে ডিরেক্টলি ইন্ডিকেট করা যায় আর কি। হ্যাঁ, সো এই কাজগুলো আছে আর কি। যে কোনো জায়গায় আপনি লিনাক্স ধরেন, আপনি এখন, আমি যদি এইভাবে বলি, কিছু সময় নেই আর একটু, আমরা এখন কিন্তু এআই এর লিনাক্স যুগ। এর ক্ষেত্রে কোনটা স্টেবল ভাই এখন? স্টেবল কোনটা? আচ্ছা ভাই, স্টেবল, স্টেবল যেটা বা ধরেন ওয়ার্ল্ড ওয়াইড যেটা ইউজ করা হয়, ডিস্ট্রিবিউশন অনেক আছে ভাই, ডিস্ট্রিবিউশন অনেক আছে লিনাক্সের, বাট মোস্ট কোনগুলা ইউজ করা হয়? তো মোস্ট যেগুলো ইউজ করা হয় সেগুলোর মধ্যে RHEL সাবস্ক্রিপশন বেসড, কমিউনিটি বেসড এর মধ্যে আছে রকি লিনাক্স, আলমা লিনাক্স, এগুলো আছে। এছাড়াও আপনি যদি ওরাকলের সাবস্ক্রিপশন নিতে চান তাহলে ওরাকল লিনাক্সও আছে, ঠিক আছে। কমিউনিটি ভার্সনের মধ্যে আরো আছে, উবুন্টু আছে, ঠিক আছে, উবুন্টু ইউজ করা হয় আর কি। সো আবার দেখেন, হ্যাকিং যারা করে হ্যাকিং এর জন্য, হ্যাঁ, তারা কিন্তু কালি লিনাক্স অথবা প্যারাডোস অথবা ব্ল্যাক আর্ক লিনাক্স, হ্যাঁ, তো এগুলা ইউজ করে আর কি। এখন বেসিক্যালি পারপাসটা আসলে বুঝতে হবে, সবকিছু মিলায় তারপরে বুঝতে হবে আর কি। হ্যাঁ ভাই, যে আপনি যদি চান যে না ভাই আমি যে কাজটা করব সেটা হলো আমার সাবস্ক্রিপশন বেসড যাইতে হবে, তাহলে সেই ক্ষেত্রে সাবস্ক্রিপশন বেসড যাইতে হইলে ইউনিক্সটা কি লিনাক্সের ফ্লেভার না? ইউন না না, ইউনিক্সটা হলো আমাদের একদম, এটা হলো মাদার, এটা হলো একদম মাদার, ঠিক আছে। আমাদের যখন নাকি পিডিপি ছিল, আমাদের এখন কম্পিউটার গুলো দেখতেছেন না ভাই, সুন্দর ছোট একটা মনিটর, হ্যাঁ, এরকম ছিল। আমাদের আগে কিন্তু কি ছিল ভাই? পিডিপি ছিল, পিডিপি 7। এটা আপনারা সার্চ করলে, গুগলে সার্চ করলে পাবেন PDP-7। তো আমি যদি একটু দেখাই, দেখেন, হ্যাঁ, PDP-7 মিনি কম্পিউটার দেখেন, এই যে দেখেন, এই যে এটা যে এই যে কম্পিউটারটা, এটা কিন্তু কম্পিউটার, যেটা আমি আপনারা দেখাই দিচ্ছি, এটা কিন্তু কম্পিউটার। হ্যাঁ, এই যে দেখেন, দেখছেন, এটা কিন্তু কম্পিউটার, এই পুরাটা মিলাই কিন্তু কম্পিউটার, বুঝতে পারছেন। তো এইটা হলো এখানে কাজ করা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, সো এই যে পিডিবি কম্পিউটার যেটা, এই এখান থেকে আপনার ইউনিক্সের জন্ম হয়েছে আর কি প্রথমে, বুঝতে পারছেন। সো ইউনিক্স প্রথমে ইন্ট্রোডিউস করা হয়, দেন ইউনিক্স থেকে তারপরে আপনার বাকিগুলা আসে আর কি। তো শুধুমাত্র যে আপনার ইউনিক্স থেকে ডিরেক্টলি যে আপনার লিনাক্সে চলে আসে বিষয়টা এরকম না কিন্তু। ইউনিক্স ইন্ট্রোডিউস করা হয় হলো 1971-এ, ঠিক আছে। তো 1971-1973 এর দিকে এটা গ্লোবালি এক্সপোজ করা হয় হলো 1973 এর দিকে, 1973 সালের দিকে। লিনাক্স কিন্তু আসে আরো অনেক পরে, এটা হলো আপনার 90 দশকের দিকে আসে আর কি, ঠিক আছে। সো এর মধ্যে অনেক আপনার চড়াই উতরাই আছে। সো এর মধ্যে আপনার বিএসডি ফরম্যাটের, যেটা এখন ওরাকল বিএসডি বলে, ব্লেগারি ডিস্ট্রিবিউশন। সো এটা তখন রিলিজ হয়। তাছাড়াও ইউনিক্সের সাথে আইবিএম AIX ছিল, AIX অপারেটিং সিস্টেম ছিল, আইবিএম ইউনিক্স ছিল, হ্যাঁ। সো এগুলাও একটা বিষয়, হ্যাঁ, এই অপারেটিং সিস্টেমগুলো ছিল। সো এই যে বললাম যে AIX অথবা IBM ইউনিক্স যেগুলো বললাম, এগুলা আসলে ইউনিক্স বেসড, ঠিক আছে। লিনাক্সটা ওয়ান কাইন্ড অফ ইউনিক্স বেসড, লাইক ইউনিক্স, বাট ডিরেক্টলি ইউনিক্স না আর কি, বুঝতে পারছেন, ডিরেক্টলি ইউনিক্স না। এই লিনাক্সটা আসছে হলো আপনার আরেকটা কার্নেল থেকে আসছে, সেটা হলো মিনিক্স। এই মিনিক্স যেটা আছে, মিনিক্সটা আসছে হলো আপনার ইউনিক্স থেকে। সো এটা একটা ট্রি ধরে আসছে আর কি ভাইয়া, বুঝতে পারছেন। সো লিনাক্স অনেক পরে আসছে, বাট বেসিক্যালি ইউনিক্সটা ছিল হলো ভেন্ডর স্পেসিফিক। এখন ভেন্ডর স্পেসিফিক বলতে কি বুঝি ভাই? তাহলে আমি একটু বলতে আইবিএম পারবো।
জি ভাই। আইবিএম যেগুলো ইউজ করে আর কি, ভেন্ডর, আইবিএম, ডেল, এইচপি নাকি? হ্যাঁ হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ এরকম। তাহলে একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি যেমন ম্যাক, ম্যাক হলো ভালো একটা এক্সাম্পল। ম্যাক যখন ইউজ করেন তখন কি হয় ভাই, ম্যাকের জন্য আলাদা ডেডিকেটেড হার্ডওয়্যার থাকে না? হুম, হ্যাঁ ওটা হ্যাঁ ছাড়া তার আপনি যাইতে পারবেন না কোনো জায়গায়, রাইট? মানে ম্যাক চালাইতে হলে হার্ডওয়্যারই লাগবে, নাহলে হবে না, কিন্তু হার্ডওয়্যার সহ কিনা লাগবে, রাইট? সো এখন তার মানে কি, ওই হার্ডওয়্যার সাথে আপনি বাই ডিফল্ট কি দেওয়া আছে ভাই, ম্যাকটা ইন্টিগ্রেট করাই আছে। আপনি হার্ডওয়্যার আনবেন, ওইখানে ম্যাক পাবেন, রাইট? সেম ভাবে আপনি যখন নাকি মানে 1973 সালের পরে যখন নাকি ইউনিক্স রিলিজ হয়, তারপরে আর কি, তখন ওইখানে এআইএক্স, আইবিএম, ডেলের এই যে ওরা ভেন্ডর স্পেসিফিক, মানে ওদের যে হার্ডওয়্যার আছে ওই হার্ডওয়্যারের সাথে ওরা ইনবিল কি করে ভাই, ওদের যে ইউনিক্সটা, মানে ওদের ইউনিক্স, মানে ইউনিক্সটাকে পাওয়ার পরে ওটা ওরা কেনার পরে ওটাকে কি করে ভাই, ওটাকে ভাঙে, ওটা নিজেরা ওটার কি কাস্টমাইজ করে। কাস্টমাইজ করার পরে ডেলের হার্ডওয়্যারের মধ্যে ডেলের যারা আছে তারা কি করছে ভাই, ওটা ইন্টিগ্রেট করে দিচ্ছে যে ভাই তুমি যদি ভাই আমার হার্ডওয়্যার নাও, তাহলে ওটার সাথে বাই ডিফল্ট আমাদের যে ইউনিক্সটা কাস্টমাইজ করে দিয়ে দিছি ওইটাই তুমি পাবা। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ। তো ওইটা এখন কথা হলো, ওটা ভেন্ডর স্পেসিফিক হওয়ার কারণে যেটা হয়, যে এটা যদি কোনো ইস্যু হয় বা কোনো একটা যদি সাপোর্ট প্রয়োজন হয়, তাহলে ওদের ছাড়া কিন্তু আপনি আর কারো কাছে যাইতে পারবেন না। আমার কথাটা কি বুঝতে পারছেন? সো এরকম কিছু বিষয় ছিল। সো এটা হলো ভেন্ডর স্পেসিফিক, এটার কথা বলতেছি আর কি। হ্যাঁ, মানে ওই ভেন্ডর থেকেই আপনি যা যা করার, যাবতীয় যা যা হওয়ার সবকিছু ওদের কাছ থেকেই ওরিয়েন্টেড হইতে হয়, এছাড়া আপনি বাইরে কোনো জায়গায় যাইতে পারবেন না আর কি। এরকম একটা বিষয় থাকে আর কি। সো ইউনিক্সটা ছিল হলো ভেন্ডর স্পেসিফিক। হ্যাঁ, যে ভেন্ডর কাছ থেকে নিবেন সেই ভেন্ডরের কাছ থেকেই আপনার সাপোর্ট নিতে হবে, বা লাইসেন্স বা যাই বলেন না কেন এগুলা। এখন আপনি যদি ওর কাছ থেকে কোনো সাপোর্ট নিতে চান, তাহলে মাস্ট বি আপনাকে ওদের ওখান থেকে লাইসেন্স নিতে হবে। দ্যাট ইজ দ্য বিজনেস পলিসি। বুঝতে পারছেন ভাই? এরকম একটা ট্রেডিশন ছিল আর কি। তো যখন নাকি ইউনিক্স থেকে যখন নাকি মিনিক্স, তারপরে যখন নাকি আপনার এখন যখন নাকি লিনাক্স ইন্ট্রোডিউস করা হইলো, তখন এই লিনাক্সটা ছিল ওপেন সোর্স। লিনাক্স অ্যাকচুয়ালি একটা কার্নেল, ঠিক আছে ভাই? সো লিনাক্স যেহেতু একটা কার্নেল, এই কার্নেলটাকে ওরা কি করছে ভাই, ডিস্ট্রিবিউট করছে, এটাকে কাস্টমাইজ করছে, কাস্টমাইজ করে নিজেদের মতো করে এক একজন এক একটা করে অপারেটিং সিস্টেম বিল্ড করছে আর কি ভাই। কথাটা কি বুঝতে পারছেন? এরকম আর কি। এখন কথা হচ্ছে কার্নেল কি আসলে, কার্নেল কি বলতে পারবেন কেউ, কার্নেল কি, হোয়াট ইজ দ্য কার্নেল? বলেন তো, যে যাই জানেন বলেন। ভাইজান, এনিওয়ান? ভাই কার্নেলটা হচ্ছে আসলে মানে এটার উপরে বেস করে অপারেটিং সিস্টেমটা আসলে ইনস্টল হয়। মানে একটা হচ্ছে যে মানে হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের যেই কমিউনিকেশনটা এটা কার্নেল ঘটায় আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ধরেন একটা বেসিক আইডিয়া আমরা একটু নিই। হ্যাঁ, একদম অল্প একটু আইডিয়া নিই। আমরা জানি যে কার্নেলটা আসলে কি। ধরেন আমরা অ্যাপ্লিকেশন চালাই ভাই, আমরা অ্যাপ্লিকেশন চালাই, রাইট? তো অ্যাপ্লিকেশন হচ্ছে হলো আমার ইন্ড ইউজার পাচ্ছে, রাইট? এটা হলো ধরেন আমার অ্যাপ্লিকেশন, নাকি ভাইজান? অ্যাপ্লিকেশন হলো সবার লাস্ট লাস্ট ইন্ড আর কি। ওকে ঠিক আছে, এটা হলো অ্যাপ্লিকেশন। তাহলে অ্যাপ্লিকেশন ইউজ করার জন্য আমাকে কি করতে হবে ভাই? একদম বলেন যে আমার অ্যাপ্লিকেশন যদি আমি ইউজ করতে চাই, তাহলে আমার এর প্রিরিকুইজিট গুলো কি কি, আমার প্রথমে কি লাগবে? প্রথমে আমার হচ্ছে একটা ইয়ে লাগবে, মানে একটা আহ, হচ্ছে মানে হার্ডওয়্যার লাগবে আর কি। রাইট, তাহলে আমার একদম বেজ, হ্যাঁ, বেজে আমার যা কি লাগবে ভাই, আমার হার্ডওয়্যার লাগবে। এটা হলো মূল কথা। হ্যাঁ, হার্ডওয়্যার। হ্যাঁ, তাহলে হার্ডওয়্যার লাগবে। হার্ডওয়্যার দিলাম আপনাকে, একটা মাদারবোর্ড দিয়ে দিলাম, তাহলে কি হবে? না, আমার হার্ডওয়্যারের সাথে হার্ডওয়্যার রিসোর্স লাগবে, রাইট? তাহলে মিনিমাম রিসোর্স আমার কি কি লাগবে? মিনিমাম রিসোর্সের মধ্যে আমার যেটা লাগবে সেটা হচ্ছে র্যাম, ডিস্ক, প্রসেসর। আর কি লাগবে ভাই? আর নিক যদি হয় তাহলে ভালো, নিক না হইলেও কিন্তু আমি একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করে কাজ করতে পারবো ভাই, রাইট? নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিক হলে ভালো, আমরা ইন্টারনেট জগতে এক্সপ্লোর করতে পারবো, ইন্টারনেট থাকলে, নেট থাকলে, রাইট? নিক যদি থাকে। আর যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি আমি অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবো না? অবশ্যই পারবো। আগে হয়েছে না? আগে কি হয়েছে ভাই, সিডি ডিভিডি এগুলো দিয়ে করছে না? করছে তো, রাইট? হ্যাঁ তো হ্যাঁ এটা একটা বিষয়। আচ্ছা, তাহলে এই হার্ডওয়্যার গেল, রাইট? তাহলে হার্ডওয়্যার লেয়ারটা আমার গেল, এগুলো আমার রিসোর্স লাগবে। এখন এই হার্ডওয়্যারটা হইলেই কি হবে ভাই? শুধু হার্ডওয়্যার নিয়ে আসলাম, এখন এটার মধ্যে আমি গিয়ে অ্যাপ্লিকেশন কি ইনস্টল করতে পারবো ভাই? এটা কি পসিবল? না না, হার্ডওয়্যার চিনতে পারবে না। হ্যাঁ, তাহলে কি করতে হবে ভাইয়া? কে চিনতে পারবে উম, বা এটার কি জন্য করতে হবে? হ্যাঁ বলেন। এটার জন্য হচ্ছে যে মানে হুম যে বায়োস প্রোগ্রামিং করতে হবে এবং এটার সাথে হুম কার্নেল ইন্টিগ্রেট করতে হবে আর কি। আচ্ছা, তো দেখেন ভাই, এখন আমরা যেটা করি আর কি, আমরা যারা নাকি জানি না, ধরেন আমরা কিছুই জানি না, আমরা জানি কি ভাই,
আমি জানি যে আমার একটা পিসি আছে, পিসিতে গেলে আমি ডবল ক্লিক করি ভাই, গুগলে যাই, গুগলে যে একটা অ্যাপ্লিকেশন দেখি, ডবল ক্লিক করি বা ডাউনলোড করি, ডবল ক্লিক করলে আমার ইনস্টল হয়ে যায়, শেষ, এতটুকুই তো। এখন কথা হ্যাঁ হচ্ছে যে ভাই এখন এটা ইনস্টল করতে গেলে আমি এখানে ডবল ক্লিক করতেছি, আমি একটা অ্যাপ্লিকেশন রান করতেছি, এই অ্যাপ্লিকেশনটা যে রান হবে, তাহলে এইটা আসলে কে বুঝে আর কি। আমি তো একটা অ্যাপ্লিকেশন, ধরেন ভিএলসি প্লেয়ার অথবা পেইন্ট সফটওয়্যার, হ্যাঁ, অথবা ধরেন আমি একটা গেমস ফিফা ওয়ার্ল্ড কাপ, সো যখন এটা রান করতেছি, তো রান করলে এটা সিস্টেম কিভাবে বুঝে, আমার হার্ডওয়্যার কিভাবে বুঝে, রিসোর্স তো অ্যাকচুয়ালি কোথা থেকে আসতেছে, হার্ডওয়্যার থেকে আসতেছে, রাইট? হ্যাঁ আমরা যারা ইউজার আছি, আমাদের ফ্লেক্সিবিলিটির জন্য যে কাজটা করা হয়েছে সেটা হলো, এখানে যেহেতু আমরা হার্ডওয়্যারকে, আমরা ওরকম এক্সপার্ট না সচরাচর, যারা আমরা কি করি ভাই, যে আমরা হার্ডওয়্যারের রিসোর্স ইউজ করবো। এখন হার্ডওয়্যারের রিসোর্স ইউজ করা কিভাবে করি আর কি, একটা হার্ড ডিস্ক, এটাকে রিসোর্স ইউজ মানে এটাকে ইউজ করবো, ইউটিলাইজ করবো কিভাবে হার্ড ডিস্কটাকে, বা আমি একটা র্যাম, এটাকে ইউটিলাইজ করা মানে কি, বা আমি একটা প্রসেসর, এটাকে ইউটিলাইজ করা মানে কি। তার মানে হচ্ছে ওইখানে যে ক্যাপাসিটিটা আছে ওইটাকে কি করা ভাই, ইউজ করা, দ্যাট ইজ দ্য ইউটিলাইজেশন। আমি একটা র্যাম, এই র্যামটাকে ইউটিলাইজ করবো কিভাবে ভাই, মাল্টিপল সফটওয়্যার যখন রান করবো তখন র্যাম থেকে ক্যাপাসিটি নিবে না। হ্যাঁ হ্যাঁ আমি কোনো একটা ফাইল, মুভি বা কোনো একটা আইএসও ফাইল যখন ডাউনলোড করবো, ডাউনলোড করে রাখলে এটা কোথায় স্টোর হবে ভাই, ডিস্কে, হার্ড ডিস্কে। হ্যাঁ হ্যাঁ তার মানে কি বুঝছি। আমি ডিস্কটাকে কি করতেছি ভাই, ইউটিলাইজ করতেছি, রাইট ভাইজান? জি ভাই। সো এই যে বিষয়গুলো, এগুলা দেখেন, আমরা যে হার্ডওয়্যার দিলে আমরা যে করতে পারবো না তা না, কিন্তু আমরা করতে পারবো, কিন্তু বিষয়টা অনেক ডিফিকাল্ট। আমাদের যে হার্ডওয়্যার আছে, এই হার্ডওয়্যার কিন্তু বাইনারি ছাড়া কিছু বুঝে না ভাই, বাইনারি ছাড়া কিছু বুঝেও, 0 1 ছাড়া কিছু না বুঝে, 0 1 ছাড়া কিছুই বুঝে না। এখন 0 1 ছাড়া কিছু বুঝে না, আমি যখন নাকি হার্ডওয়্যারে যে কথা বলবো, কিভাবে কথা বলতে পারি, হার্ডওয়্যারে কোন ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেবল হয় বলেন তো? বাট হার্ডওয়্যারে তো হচ্ছে যে হুম, আপনার বলেন। হার্ডওয়্যার ল্যাঙ্গুয়েজ হ্যাঁ হ্যাঁ, মানে হার্ডওয়্যার, হার্ড, অ্যাসেম্বলি ভাই, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে হয় এটা। রাইট, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে, এমবেডেড সিস্টেম ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ, আর ল্যাঙ্গুয়েজ হ্যাঁ আছে, এই ল্যাঙ্গুয়েজ গুলোর মাধ্যমে কিন্তু হার্ডওয়্যার কথা বলে, হার্ডওয়্যারকে আপনি হ্যাঁ বলতে পারবেন। এখন দেখেন, আমরা জানি যে আমরা যখন নাকি সি প্রোগ্রামিং এ কখনো একটা হ্যালো ওয়ার্ল্ড লিখি, কিভাবে লিখি ভাই, একটা ইনক্লুড, একটা লাইব্রেরি ধরাই দিলাম, একটা ফাংশন দিয়ে দিলাম, প্রিন্টএফ ফাংশন দিয়ে কল করে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, রাইট? হ্যাঁ হ্যাঁ ইজি। এখন আপনি যদি এই কথাটাই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে বলতে চান, আপনার 2 পেজের কোড করা লাগবে, 3 পেজের কোড করা লাগবে, কথাটা কি বুঝতে হ্যাঁ পারছেন? এখন বুঝতে অ্যাসেম্বলি পারছি। ল্যাঙ্গুয়েজ কিন্তু খুবই কমপ্লেক্স, আপনি করতে পারবেন না যে তা না ভাই, এখানে কোনো কিছুই মনে করেন যে না করার বাইরে না, এগুলো কিন্তু মানুষ করছে ভাই, মানুষ বানাইছে। বাট বেসিক্যালি এটা, ধরেন এই জামানায় এসে যদি আপনি এটা চিন্তা করেন যে ভাই আমি একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো এবং এটার জন্য আমি 3টা পেজ কোড লিখবো, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। হ্যাঁ তাহলে ওরা কি করলো ভাই, ওরা মাঝখানে একটা লেয়ার নিয়ে আসলো, কি লেয়ার নিয়ে আসলো, লেয়ার নিয়ে আসলো হলো অপারেটিং সিস্টেমের একটা লেয়ার নিয়ে আসলো, বুঝতে পারছেন? তাহলে অপারেটিং সিস্টেম কি করতেছে ভাই, দেখেন আমি প্র্যাকটিক্যালি একটু বুঝাই আপনাদের। অপারেটিং সিস্টেম কিন্তু এই মাঝের লেয়ারে বসবে, আমি একটু লিখে নিই, তারপরে আমি আপনাকে বুঝাইতেছি। এখানে কি হবে ভাই, ওএস, অপারেটিং সিস্টেম, আচ্ছা গেল। তাহলে এটাকে একটু মিনিমাইজ করে দিই, এটাকেও মিনিমাইজ করে দিই, আমি একটু প্র্যাকটিক্যালি আপনাকে বুঝাই। ধরেন আমি এখানে দিস পিসি বা মাই কম্পিউটারে গেলাম, যেটাকে বলা হলো উইন্ডোজের ক্ষেত্রে। এখানে আসলে আমার কি দেখাবে ভাই বলেন তো, আমার এখানে কয়টা হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কের কয়টা পার্টিশন করা আছে, কোন ড্রাইভের সাথে ম্যাপ করা আছে, এগুলো দেখাচ্ছে না? হ্যাঁ 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 আমি যদি এখানে স্টার্ট মেনুতে গিয়ে যদি বলি ডিস্ক ম্যানেজমেন্ট, দেখেন ডিস্ক ক্লিন আপ বলেন বা ডিস্ক ম্যানেজমেন্ট, কোথায় গেল ডিস্ক ম্যানেজমেন্ট, এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, হ্যাঁ হ্যাঁ দেখেন। তাহলে এইটা, এখন আপনি কি এটা বলতে পারবেন যে ভাই এই যে আমি যে ক্লিক করলেই চলে আসতেছে, তাহলে এটা কেন আসতেছে, এটা কে দিচ্ছে আমাকে, এটা কে দিচ্ছে, বা এই ফিচারটা কোত্থেকে পাচ্ছেন? আমার কথাটা কি বুঝতে পারছেন ভাই, নাকি বুঝি নাই? বুঝতে পারছি। এখন দেখেন এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, এইখানে দেখেন এই যে ডিস্ক জিরো, এই ডিস্ক জিরো দিয়ে আপনি কি বুঝতেছেন? এখানে বুঝতেছি যে হচ্ছে হ্যাঁ, ডিস্ক জিরোতে হচ্ছে আমার মানে সি ড্রাইভ আছে ইনস্টল করা, ডিস্ক এবং জিরো মান, হ্যাঁ ডিস্ক জিরো মানে কি, ডিস্ক জিরো মানে হচ্ছে ভাই আপনার যে হার্ডওয়্যারটা আছে, এই হচ্ছে হার্ডওয়্যারের একটা একটা স্লট, ওই একটা একটা হ্যাঁ স্লটে একটা হার্ড ডিস্ক অ্যাড করা আছে, এখানে অ্যারে সিস্টেমে করা হয়, এই জন্য কাউন্ট হয় 0 থেকে, কথাটা কি বুঝতে হ্যাঁ হ্যাঁ পারছেন? বুঝতে পারছি। এখন হ্যাঁ আপনি যদি ধরেন 7টা যদি আপনি হার্ড ডিস্ক অ্যাড করেন, তাহলে কত হবে, n-1, তার মানে কি 0 হ্যাঁ থেকে ঠিক। 6টা, হুম তাইলে তো 7টা নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ এখন ভাই ধরেন আপনার এই অপারেটিং সিস্টেম ইনস্টল করছেন, তারপরে কিন্তু এটা পাচ্ছেন, রাইট? অপারেটিং সিস্টেম ইনস্টল না করলে, উইন্ডোজ যদি ইনস্টল না করতেন, এই ফিচারটা আপনি পাইতেন? না পাইতেন না। এখন এটার মাধ্যমে আপনার কি কি বুঝতেছেন, আমি বুঝতেছি যে ভাই এখানে আমার একটা হার্ড ডিস্ক আছে, এর মধ্যে 3টা পার্টিশন আছে, একটার মধ্যে ইউটিলাইজেশন এত, আরটা ইউটিলাইজেশন এরকম এরকম, কিন্তু আমি বুঝতে পারতেছি। এখন অপারেটিং সিস্টেম যদি আমি ইন্টিগ্রেট না করতাম, এখানে যদি ইনস্টল না করতাম, তাহলে এই বিষয়টাই আমার বুঝতে গেলে কি করতে হইতো ভাই, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কল করে তারপরে বুঝতে হইতো।
কথাটা কি হ্যাঁ, আমি কি ভুল বললাম নাকি নাকি বুঝিনি? না ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে ভাই, দেখা যাবে না, করা যাবে না, বিষয়টা এরকম না, করা যাবে, কিন্তু সেটার জন্য আমার কমপ্লেক্সিটি অনেক, আমার ডিপেন্ডেন্সি অনেক। সো ডিপেন্ডেন্সি কমাই দিছে কে ভাই? এই অপারেটিং সিস্টেম। তো এই যে দেখেন, এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, এটা একটা ফিচার্স। কার ফিচার্স? উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটা ফিচার্স, যে এটার মাধ্যমে আপনি আপনার হার্ড ডিস্ক কয়টা আছে, নাহলে কিন্তু কি করতে হতো ভাই, এখানে যদি না দেখাইতো, আপনি মাদারবোর্ড খুইলা বা আপনার ওই হার্ডওয়্যারের যে রিসোর্স ক্যাসিং খুইলা আপনি দেখতেন যে ভাই আমার স্লটে কোন স্লটে কয়টা আছে, রাইট? কোনটার হ্যাঁ, কতটুকু হ্যাঁ, ক্যাপাসিটি, তাহলে এটা ডিফিকাল্ট না? হ্যাঁ, সো এইটার কারণে আমরা কি করি ভাই, এখানে এসে সুন্দর করে দেখতেছি যে ও ভাই হ্যাঁ, তাহলে আমার এখানে 7টা আছে, তাহলে 7টার কোনটার মধ্যে কোন ক্যাপাসিটি কতটুকু নিছে, কোন পার্টিশনটা কার সাথে ম্যাপ আছে এবং কতটুকু ইউটিলাইজ হচ্ছে, এটা কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছি। একই সাথে এখানে কোন ফাইল সিস্টেম দেওয়া আছে সেটাও কিন্তু দেখতে পারতেছি, সবই দেখতে পারতেছি ইজিলি, রাইট? আমার কাজ কিন্তু কমাই হ্যাঁ, দিছে ভাই একটা বিষয়। আরেকটা বিষয় হ্যাঁ, ধরেন, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে লাইভ দেখাচ্ছে যে ভাই আমার কোনটাতে কতটুকু ক্যাপাসিটি আছে, কতটুকু, এই যে ভিউটা দেখাচ্ছে, এই যে সুন্দর করে এর লোকাল ডিস্ক, এই নাম চেঞ্জ করতে পারবেন আপনি। এখানে দেখেন রেশিও একটা দেখাচ্ছে, এটা খুবই ইজিলি আপনি দেখেই বুঝতে পারবেন যে হ্যাঁ আমার ক্যাপাসিটি এত, এর মধ্যে এতটুকু ইউজ হয়েছে, এতটুকু ফ্রি আছে, রাইট? এখন এগুলো তো আমি করতে পারতেছি। আবার কি করতে পারতেছি ভাই, আমি এখানে কিন্তু মাল্টিপল সফটওয়্যার ইনস্টল করে সেই সফটওয়্যার গুলাকে কিন্তু আমি ইউজ করতে পারতেছি, রাইট? একটা অপারেটিং সিস্টেম যদি হ্যাঁ, না থাকে, আমি কিন্তু ফ্লেক্সিবল ভাবে কি করতে পারতাম না ভাই, মাল্টিপল সফটওয়্যার কিন্তু ইনস্টল করতে পারতাম না। মাল্টিপল সফটওয়্যার বলতে কি বলতেছি, ধরেন একটা নোটপ্যাড, এটা তো একটা সফটওয়্যার, ইনস্টল করতে হবে না? আপনি একটা নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করলেন, ভিএলসি প্লেয়ার ইনস্টল করলেন, তাছাড়া আর কি আছে ভাই, পেইন্ট সফটওয়্যার, হ্যাঁ, বা অথবা পিকাসা, অথবা আপনি ধরেন আমাদের আর কি কি সফটওয়্যার আছে, ধরেন MP3 প্লেয়ার বা জিপ, ঠিক আছে? এই যে সফটওয়্যার গুলোর কথা বলতেছি, এগুলো যখন আমি ইনস্টল করতে যাব, তাহলে আমি যদি ধরেন আমার এখানে অপারেটিং সিস্টেম নাই, তাহলে কি ইনস্টল করা যাবে না? অবশ্যই যাবে। তাহলে কমপ্লেক্সিটি বা ডিপেন্ডেন্সি কিন্তু অনেক সেই ক্ষেত্রে, রাইট? এছাড়া তো আর কিছু না। হ্যাঁ, এখন এগুলাকে ওভারকাম করার জন্য কি আসছে ভাই, আমাদের অপারেটিং সিস্টেম আসে। অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমি ইজিলি কি করতে পারতেছি ভাই, আমি সফটওয়্যার ইনস্টল করতে পারতেছি, মাল্টিপল সফটওয়্যার ইউজ করতে পারতেছি। মাল্টিপল সফটওয়্যার ইনস্টল করতে আমার কি সময় লাগতেছে ভাই? আমার কথাটা কি বুঝতে পারছেন? সময় কিন্তু অনেক কমায় আসছে, রাইট? তো এই জি, জি, ফ্লেক্সিবিলিটি গুলো কিন্তু আমি পাচ্ছি। আচ্ছা, এখন তাহলে এখন বলতে পারেন যে ভাই অপারেটিং সিস্টেম আসলে কি? অপারেটিং সিস্টেম হচ্ছে হলো অনেকগুলা সফটওয়্যারের একটা কম্বাইন্ড প্যাকেজ, ছোট 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 সফটওয়্যারের একটা কম্বাইন্ড প্যাকেজ। যেমন এই যে দিস পিসি, এটা দিলেই যে এই যে ভিউটা দেখাচ্ছে, এই ভিউটা কেন অন্যরকম দেখায় না? তার মানে কি, এটা হলো আমার অপারেটিং সিস্টেমের একটা ফিচার্স। কথা কি বুঝতে পারছেন? জি, সেম আমাদের এরকম আবার ফিচার্স আছে কি ভাই, ডিস্ক ম্যানেজমেন্ট, এটা একটা ফিচার্স, রাইট? আমাদের উইন্ডোজ যখন ইনস্টল করি বাই ডিফল্ট কিছু কিন্তু যেই অ্যাপ্লিকেশন গুলো আমার দরকার নাই সেই অ্যাপ্লিকেশন গুলো এখানে কিন্তু ইনস্টল হয়ে যায়, রাইট? আছে না কিছু? হ্যাঁ, হ্যাঁ, আছে, আছে। এগুলো তো দরকার নাই, বাট এগুলো বাই ডিফল্ট আসে আর কি, রাইট? সো এই যে মাল্টিপল সফটওয়্যার যে আমি ইউজ করতেছি বা মাল্টিপল ফিচার্স যে আমি ইউজ করতেছি, সাপোজ আমি এখানে যদি কন্ট্রোল প্যানেলে যাই, তাহলে কন্ট্রোল প্যানেলে কি দেখি ভাই আমরা, আমার কয়টা সফটওয়্যার আছে, কয়টা ইনস্টল করছি, রাইট? ওখান থেকে আনইনস্টল করা যায়, রাইট? এই কাজগুলো করা যায় না? কোন একটা ফিচার্স ইনেবল করব, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কি করা হয় ভাই, অ্যাড রোল এন্ড ফিচার্স আছে, রাইট? কন্ট্রোল প্যানেলে ওইখান থেকে আমরা ফিচার্স অ্যাড করি, রাইট ভাইজান? এগুলো তো করি। হ্যাঁ, 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 যদি ইনস্টল না করতাম এই কাজগুলো করতে পারতাম, বাট কি হইতো ভাই, আমার হিউজ টাইম লাগতো ভাই, কোড টোড কইরা অ্যাসেম্বলি কইরা তারপর আমার এই কাজটা করা লাগতো, খুবই কমপ্লিকেটেড, নাকি ভাইজান? জি ভাই। তো এই জন্য কি হয়েছে ভাই, এই জন্য আমাদের অপারেটিং সিস্টেম আসছে। এখন অপারেটিং সিস্টেম এটাও তো ভাই দেখেন, আমরা যখন অ্যাপ্লিকেশন রান করি তাহলে অ্যাপ্লিকেশন কি হয় ভাই, অ্যাপ্লিকেশন যখন আমরা রান করি তখন কি হয় ভাই, অ্যাপ্লিকেশন কোন না কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি না ভাই? সেটা হোক কোন হ্যাঁ, একটা হ্যাঁ, ফ্রেমওয়ার্ক দিয়ে হোক, পাইথন দিয়ে হোক, জ্যাঙ্গো হোক, রুবি হোক, পার্ল হোক, ফ্লাটার হোক, ডার্ট হোক, হোয়াটএভার, যেটাই হোক, মজো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক, কোনো সমস্যা নেই। মানে এগুলাই তো, এর বাইরে তো কিছু নাই। তো এগুলা দিয়ে যখন হ্যাঁ, আপনি একটা অ্যাপ্লিকেশন বিল্ড করতেছেন, বিল্ড করার পরে কি করতেছেন, রান করতেছেন, রান করার কাজ, তাহলে ওটা তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি। এখন কথা হচ্ছে ভাই, হ্যাঁ, তাহলে এই যে আমি যে অপারেটিং সিস্টেম বিল্ড করলাম, তাহলে এটা তো অনেক ছোট 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 মানে অনেকগুলো ফিচার্স, অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে একটা বড় একটা অ্যাপ্লিকেশন, যেটাকে আমি বলতেছি অপারেটিং সিস্টেম, রাইট? যেই অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশনটা আমাকে কি প্রোভাইড করতেছে, মাল্টিপল সফটওয়্যার ইনস্টল করার ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, আমার হার্ডওয়্যার রিসোর্সগুলো ইজিলি দেখার জন্য ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, মাল্টিপল ফিচার্স ইনেবল করে দিচ্ছে, যেটা দিয়ে আমি কি করতে পারি ভাই, আমার কাজগুলো কুইক করতে পারি, তাড়াতাড়ি করতে পারি, শর্ট টাইমের মধ্যে করতে পারি, রাইট? এখন কথা হচ্ছে জি, ভাই, এই যে অপারেটিং সিস্টেম, তাহলে এটা যদি ধরেন একটা অ্যাপ্লিকেশন হয়ে থাকে, অনেক কম্বাইন্ড, অনেক একটা বড় একটা অ্যাপ্লিকেশন, তার মানে এটাও তো কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি ভাই। জি, জি, তাইলে আগে কি ছিল ভাই, সি, সি প্লাস প্লাস, অ্যাসেম্বলি, এগুলা দিয়েই তো হইতো, এছাড়া তো ছিল না, রাইট? না, না, তো এই যে কোর যেগুলো আবার কি ছিল ভাই, সি, সি এর আগে কি ছিল ভাই, বি ল্যাঙ্গুয়েজ ছিল, কিন্তু এ ল্যাঙ্গুয়েজ ছিল, বি ল্যাঙ্গুয়েজ ছিল, যাই হোক।
তো এই ল্যাঙ্গুয়েজ দিয়ে কি হয়েছে ভাই, এই আপনার অপারেটিং সিস্টেম গুলা বিল্ড করা হয়েছে। এখন কথা হচ্ছে ভাই, আমি যখন নাকি একটা অ্যাপ্লিকেশন রান করি, এটা কোথায় রান করতেছি? অপারেটিং সিস্টেমের উপরে, রাইট? হুম। আচ্ছা, এখন এই অপারেটিং সিস্টেমের উপরে আমি একটা অ্যাপ্লিকেশন রান করতেছি, তাহলে অ্যাজ এ ইউজার, আমি একজন ইউজার, আমি অ্যাপ্লিকেশনকে বললাম যে ভাই তুমি এটাকে রান করো। অ্যাপ্লিকেশন রিকোয়েস্টটা কোথায় পাঠিয়ে দিবে? ও পাঠিয়ে দিবে অপারেটিং সিস্টেমের কাছে। ও বলবে যে ভাই আমার এখানে অনিন্দ নামে এক ভাই আছে, সে বলছে এই অ্যাপ্লিকেশনটা রান করার জন্য। এখন বলো তো ভাই, এটা রান করার জন্য হার্ডওয়্যারে পর্যাপ্ত রিসোর্স আছে নাকি নাই, সেটা আমাকে একটু বলো তো। যদি না থাকে তাহলে তো আমি এটা রান করতে পারবো না। আছে নাকি নাই, এইটা আসলে ও কার কাছে রিকোয়েস্টটা পাঠিয়ে দিবে? সেটা পাঠিয়ে দিবে অপারেটিং সিস্টেমের কাছে। বুঝতে পারছেন? অপারেটিং সিস্টেম নিল রিকোয়েস্টটা, ও নিল, নেয়ার পরে কি করবে ভাই? এখন ও বলতেছে যে ভাই হার্ডওয়্যার লেয়ার পর্যন্ত যাওয়ার ফ্লেক্সিবিলিটি তো আমার কাছে নাই, আমি তো ওইখানে যাইতে পারবো না, কারণ আমি যে কথায়, আমি যে যে ভাষায় কথা বলি, হ্যাঁ, হার্ডওয়্যার কিন্তু ওই ভাষায় কথা শুনবে না বা বুঝবেও না। কারণ আমি হলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় কথা বলবো, হার্ডওয়্যার কিন্তু জিরো ওয়ান ছাড়া কিছু বুঝে না ভাইয়া। সমস্যা হলো হুম। নাকি? তো এই সমস্যার কারণে এখন কি হবে ভাই? তাহলে কি ও রিসোর্স নিয়ে আইসা আপনার এই অ্যাপ্লিকেশনটা রান করে দিতে পারবে? পসিবল? না, এটা পসিবল না। তাহলে এখন এখানে কে আছে ভাই? এই যে লেয়ারটা, এই লেয়ারে আইসা কে আছে ভাই? এখানে আসিল কার্নেল। কথাটা কি বুঝতে পারছি ভাই? বুঝতে পারছি। কার্নেল এজ এ মিডল লেয়ার। তাহলে এ কি করে ভাই? ও কিছুই করে না, ওর কাজটা খুবই ইজি। অ্যাপ্লিকেশন যখন কোন একটা রিকোয়েস্ট পাঠায়, সেই রিকোয়েস্টটা ক্যাশ করে কে, গ্রেপ করে কে? গ্রেপ করে হলো আমার অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কার্নেলকে বলে যে বস শুনেন, আমি তো নিচে যাইতে পারতেছি না, কারণ আমি এখানে ডিপেন্ডেন্সি আছে, আমি ওর কথা বুঝবো না ভাই, আমি যে কথায় বলবো ও এটা বুঝবে না ভাই। তো আমি আপনাকে ডাটাগুলা দিয়ে দিচ্ছি, যে এই ডাটাগুলা নিয়ে একটু হার্ডওয়্যারের সাথে কথা বলেন না ভাই, আমাকে একটু রিসোর্সটা দেন, আমি এটা ক্লায়েন্টকে দিয়ে দিই, ক্লায়েন্ট যেন ওই অ্যাপ্লিকেশনটা নিয়ে কাজ করতে পারে। যদি এটাও বলেন যে না ভাই রিসোর্স নাই, দিতে পারবো না, তাহলে সেটাও আমাকে বলেন, তাহলে সেটাই আমি বলি, রাইট? ভাই জি একটা অ্যাপ্লিকেশন আমি রান করি, যদি আমার রিসোর্স না থাকে, ও একটা পপ আপ বক্স দিয়ে বলে না যে ভাই রিসোর্স নাই, তো আমি এটা রান করতে পারবো না, বলে তো, রিপ্লাই তো আসে। হ্যাঁ, সেটা এরর হ্যাঁ, হোক হ্যাঁ, আর পজিটিভ হোক, যেটাই হোক, একটা রিপ্লাই তো আসে। তো এখন, হ্যাঁ, তো এখন এটা কি করলো ভাই, কার্নেলের কাছে যখন এই ডাটাটা দিয়ে দিল, তো ও দেখে যে এটা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকে, তাহলে এটাকে কি করতে হবে? এটাকে ট্রান্সলেট করতে হবে, কারণ আমি যখন যার কাছে আমি যাব এটা নিয়ে, যার কাছে আমি রিকোয়েস্টটা করবো রিসোর্স দাও, তাহলে ও আমার কথাটা বুঝবে না ডিরেক্টলি। যদি এই ভাষায় নিয়ে যায় তাহলে তো অপারেটিং সিস্টেম নিয়ে গেলেই হইতো। তো বলবে যে, কার্নেল বলবে আচ্ছা ঠিক আছে তুমি যেটা দিচ্ছ বুঝলাম, তাহলে আমাকে একটা কাজ করতে হবে, এটাকে ট্রান্সলেট করতে হবে। তাহলে ওই রিকোয়েস্টটাও নিল, অপারেটিং সিস্টেম কার্নেলের কাছে দিল, কার্নেল এটাকে নিল। কার্নেল এটাকে নেয়ার পরে ওটাকে ওর কি করবে ভাই? ট্রান্সলেট করবে অ্যাজ এ মিডল লেয়ার। বুঝতে পারছেন? ইন্টারপ্রেটার, সে কি করবে? এটাকে ট্রান্সলেট করবে। ট্রান্সলেট কার ভাষায় করবে? কার সাথে ও এখন কমিউনিকেট করবে? হার্ডওয়্যারের সাথে। তাহলে হার্ডওয়্যার ভাষায় এটাকে ও ট্রান্সলেট করবে। ট্রান্সলেট করে ওই ডাটাটাকে নিয়ে সে হার্ডওয়্যার কাছে যা বলবে যে ভাই আমি একটা রিকোয়েস্ট নিয়ে আসছি, এখন এইটা তো আমার দরকার, এখন একটু বলেন এটা আছে নাকি নাই। তো হার্ডওয়্যার ওকে বলবে যে কার্নেল তুমি তো ম্যানেজ করো, তুমি তো আমার বুঝাইলা, বুঝলাম, তোমাকে আমি অথরিটি দিয়ে দিলাম, তুমি ঘুরে ঘুরে দেখো যে কোথায় কোথায় কি আছে, পর্যাপ্ত আকারে আছে নাকি, যদি থাকে তাহলে আমার কাছে আসো, বলো, তাহলে আমি একটা সাইন করে দিচ্ছি, তুমি এটাকে নিয়ে অ্যাপ্লিকেশনটা রান করে দাও। আর যদি বলো যে রিসোর্স নাই, তারপরে আমাকে বললো, তাহলে আমি বলে দিব যে ভাই এটা রিসোর্স নাই, তুমি অথরাইজ হয়ে সুন্দর করে এটাকে রিপ্লাই দিয়ে দাও যে এটা পসিবল না। তো তখন ঠিক আছে বস, আপনি যেটা বলছেন আপনার কথাই শুনবো। তো ওইটা বলে ও কি করলো ভাই, হার্ডওয়্যারে ঘুরলো যে হ্যাঁ এই অ্যাপ্লিকেশন রান করার জন্য আমার র্যাম লাগবে এতটুকু, প্রসেস লাগবে এতটুকু, এই যা যা রিসোর্স এগুলো আমার এতটুকু এতটুকু লাগবে। তো আইসা বললো যে হার্ডওয়্যার কাছে বললো যে ভাইয়া এটা তো আমার হয়ে গেছে, এখন আমি কি করবো এখন? তাহলে ঠিক আছে তুমি যখন পেয়ে গেছো, তাহলে এখন তোমাকে আমি রিকোয়েশন দিয়ে দিচ্ছি, তুমি এটা যা অ্যাপ্লিকেশনের কাছে বলে দাও। তখন ও কি করবে? তো তখন কার্নেল এখন যখন অপারেটিং সিস্টেমের কাছে এটা রিপ্লাই দিবে, তাহলে অপারেটিং সিস্টেম কি আবার জিরো ওয়ান বুঝবে? আহ, না অপারেটিং না না জিরো অপারেটিং সিস্টেম। জিরো ওয়ানে কথা বলতে পারবে না বা বুঝবে না বললে। তো কার্নেল কি করবে? ওই রিপ্লাইটাকে আবার কি করবে? ওই যে ল্যাঙ্গুয়েজে আছে সেই ল্যাঙ্গুয়েজে ও ট্রান্সলেট করবে। ট্রান্সলেট করার পরে তারপরে ওকে রিপ্লাই দিবে, অপারেটিং সিস্টেম যা তারপরে অ্যাপ্লিকেশন গুলো বলবে যে ভাই তুমি রান করতে পারবা নাকি পারবা না, নাকি পপ আপ বলতে আসবে। কথাটা কি বুঝতে পারছি ভাই? নাকি ভাই বুঝি নাই? না না, বুঝতে পারছি। সো দ্যাট ইজ দ্য কার্নেল ভাই, এটা হলো কার্নেল। অপারেটিং সিস্টেম এবং হার্ডওয়্যার কমিউনিকেটটা কিভাবে হয় এটা আমাদের বুঝতে হবে, কার্নেলটা আসলে অ্যাকচুয়ালি কি এটা আমাদের বুঝতে হবে। বুঝতে পারছেন ভাইয়া? So, এই হলো বিষয়। সো কার্নেল অ্যাজ এ ইন্টারপ্রেটার, অ্যাজ এ মিডল লেয়ার, অপারেটিং সিস্টেম এবং হার্ডওয়্যারে কমিউনিকেট বিল্ড করার জন্য ও এই কাজটা করে আর কি। হ্যাঁ, তো জাস্ট আমরা এতটুকুই আসলে, যা কোনো সমস্যা নেই। আমার যদি কার্নেলটা সম্পর্কে আপনার একটু ধারণা থাকে বা বুঝেন, তাহলে আলহামদুলিল্লাহ আমি সার্থক আর কি। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া? না ভাই, আপনি ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝাইছেন এবং এক্সাম্পল সহকারে বুঝাইছেন। জি, That's থ্যাংক great. ইউ, থ্যাংক ইউ। জি, হ্যাঁ।
ঠিক আছে শরীফ ভাই, এখন তাহলে ভাই তাহলে শরীফ ভাই তাহলে বলেন এখন। জি হ্যাঁ, বলেন। এখন যেটা হয়েছে, অনেকেই তো আসলে সারাদিন জব করে কাজ করে আমাদের সাথে দীর্ঘ সময় মানে এই সেশনে অংশগ্রহণ করছে। সবাইকে আসলে ধন্যবাদ দিয়ে আর কি শেষ করা যাবে না। জি তারা থ্যাংক অনেক ইউ। ধৈর্য সহকারে শুনেছেন এবং আসলে অনেক কোশ্চেন থাকবে। এগুলো জি আসলে আমাদের লাইভ কোর্সেই আমরা সম্ভবত এগুলোকে আসলে আরো ইন ডিটেলস যখন জি জি শিখাবেন, জি তখন কোর্স বাই কোর্স বা জি টপিকস বাই টপিকস এগুলো আমাদের চলে আসবে ইনশাল্লাহ। জি জি তো অলরেডি আমরা মানে এই ওয়েবিনার থেকে যতটুকু মানে কোশ্চেন আনসার ছিল সেগুলো আমরা করলাম। এর বাইরেও যেটা যারা আসলে আমাদের সাথে এনরোল হতে ইচ্ছুক তাদের জন্য আমি কয়েকটা কথা বলে হয়তোবা শেষ করে দিতে যাচ্ছি। আমি আসলে আপনাদের আর মানে বেশি সময় না ওয়েটিং এ রাখতে চাচ্ছি না। এটা হলো বিষয়। তারপরেও যদি অডিয়েন্স আপনারা চান যে আরো কোনো বিষয় আপনাদের জানা আছে, মাহবুবার সাথে কথা বলতে চান, সেই হিসাবে আপনাদেরকে আরো 5 to 10 minutes উই ক্যান কন্টিনিউ। আপনাদের কারো আরো কোনো কোশ্চেন আছে কিনা, বা ইনফ্যাক্ট এনটেকের কাছে কোনো কোশ্চেন আছে কিনা আচ্ছা আপনারা এই সেশনে বলতে পারেন। ভাই, শরীফ কোর্স ভাই, তো অনলাইনে হবে তাই না? শরীফ ভাই, জি, জাস্ট কোর্স অনলাইন হবে। সিলেক্টটা, মাহবুব ভাইয়ের সিলেক্টটা একটু, মাহবুব ভাই শেষ না, লাস্ট মিনিটে। স্লাইডটা মনে হয় শেষ করতে গেলে আরো অনেক বেশি সময় লেগে যাবে। নাই, লেট ইট বি লাইক দ্যাট। হ্যাঁ, অলরেডি আমরা আসলে অনেক বিষয় খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছি। আচ্ছা, এক ভাইয়া প্রশ্ন করছিল ক্লাসটা অনলাইন হবে। হ্যাঁ, ক্লাসটা অনলাইন হবে, উইকলি 2 days হবে। হোপফুলি 2 hours এর পার ডে কোর্স হবে আর কি। পার উইকে 4 hours করে আপনাকে স্পেন্ড করতে হবে। এনি মোর কোশ্চেন? ভাই একটা কোশ্চেন ছিল যে এটাতে কি রিমোট জব করা যায়? এই বিষয়টা আসলে আমার কাছে না বলে আমার মনে হয় আমাদের যিনি অভিজ্ঞ মাহবুব ভাই, মাহবুব ভাই বললে ভালো হয়। আচ্ছা হ্যাঁ ভাই, আপনার ইন্টারন্যাশনালি বলেন, লোকালি আসলে আমি যদি একদম ফ্র্যাঙ্কলি বলি, লোকালি আসলে রিমোট জবটা ওভাবে হয় না। হ্যাঁ, আপনার এই কোর্সটা করার পরে হ্যাঁ একটা বিষয় হচ্ছে যে আপনি আরএসসিএস এই কোর্সটা করে দেশের বাইরে যেটা হয় যে ওরা সার্টিফিকেশনটাকে খুবই গুরুত্ব দেয় আর কি। হ্যাঁ, শুধুমাত্র সার্টিফিকেশন না, সার্টিফিকেশনের সাথে আপনার নলেজটাও লাগবে ভাইয়া। হ্যাঁ, সো দুইটাই লাগবে। হ্যাঁ, আপনি রিমোট জব করতে পারবেন এবং এরকম অনেক কোম্পানি আছে ইন্টারন্যাশনালি যারা নাকি রিমোট জবের জন্য শুধুমাত্র আরএসসিএস এটা দিয়েও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই, আছে। হ্যাঁ মানে ফাইবার বা আপওয়ার্কে মানে কোনো এ ধরনের কাজ পাওয়া যায় কিনা? হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে ধরেন যেটা হয় যে আপওয়ার্ক, হ্যাঁ ঠিক বা আছে। ফাইবারে, তাহলে সেটা কিন্তু আপনার ডিটেলসই আপনার ওই যে গিগ লেখা লাগে আর কি ভাই। হ্যাঁ, আপনার লেখা লাগে কিন্তু যে আমি এই জি আমি জি। এগুলা এগুলা পারি, এগুলো তো বলতে হবে। সো এগুলা যদি বলেন, ডিসক্রাইব করে বলেন, তাহলে হ্যাঁ অবশ্যই, কেন পাবেন না, কাজ কেন পাবেন না ভাই, কি বলে। বুঝতে পারছি। জি হ্যাঁ শরীফ ভাই প্লিজ জি, কন্টিনিউ। আর কারো কোনো কোশ্চেন জানার আছে ভাইয়া? আচ্ছা, যদি না থাকে তাহলে আমি একটু কনক্লুশন টানি। যেহেতু মাহবুব ভাই আমাদের যিনি ট্রেনার, উনি একজন খুবই এক্সপিরিয়েন্সড এবং এক্সপেন্সিভও বলতে পারি ইন আদার সেন্স, এবং উনি অনেকগুলো প্রতিষ্ঠানে ট্রেনিং করিয়ে থাকেন। সো আমরা এনটেক থেকে মাহবুব ভাইকে অনেক রিকোয়েস্ট করার পরে আমরা চেষ্টা করেছি উনি অন্যান্য প্রতিষ্ঠানে যেভাবে কোর্স ফি নেয় সেটা থেকে আমরা লোয়েস্ট কোর্স ফিতে নিয়ে আসার জন্য। তো সেই হিসাবে মাহবুব ভাই সাধারণত 12 to 16,000 চার্জ করে অন্যান্য অর্গানাইজেশনে। আমরা সেটা মাহবুব ভাইকে রিকোয়েস্ট করে 10K তে নিয়ে আসছি। এবং আরেকটা বিশেষ অফার হচ্ছে গিয়ে এনটেক আরেকটা অফার আপনাদেরকে দিবে। যদি আপনারা যারা টপ মানে ফার্স্ট 10 যারা হবেন আর কি, প্রথম যারা 10 জন এনরোল করবেন, তাদের জন্য আরো 2K আমরা ডিসকাউন্ট করবো। সো 8K আমরা আসলে এই কোর্স ফিটা রেখেছি এবং সেটা আপনি ইএমআই থ্রুতে পে করতে পারবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে এই কোর্সটা যারা করবেন তাদের সাথে আরেকটা বোনাস কোর্স, যেটা আমরা সাধারণত 5 to 6K এর মধ্যে করিয়ে থাকি, এডাব্লিউএস এর কোর্সটা, এরিয়া সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েট। এই কোর্সটা আমরা একদম ফ্রিতে করাবো। এই কোর্সটা আপনি মাহবুবার কোর্স শেষ হওয়ার পরে আমাদের পরবর্তী ব্যাচের সাথে আপনি এই কোর্সটা করতে পারবেন। সো এই একটা বিগ অফার আপনাদের জন্য আছে। সো হোপফুলি এই অফার আজ পর্যন্ত কেউ কোনো প্রতিষ্ঠান দেয়নি, যে একটা কোর্সের সাথে লোয়েস্ট প্রাইসে দেওয়ার পরেও অ্যানাদার একটা কোর্স আপনাদের জন্য আমরা ফ্রি অফার করতেছি। সেটা ইনটেকের পক্ষ থেকে আপনাদেরকে করানো হবে। সো আপনারা যারা আসলে এনলিস্ট হইতে ইন্টারেস্টেড, তারা আশা করি প্রথম 10 জনের মধ্যে থাকবেন যাতে বেনিফিটস গুলো পান। এবং আমরা হোপফুলি এই কোর্সটা শুরু করব নেক্সট মান্থ থেকে। এম আই রাইট মাহবুব ভাই?
জি ভাইয়া, নভেম্বরের হ্যাঁ হ্যাঁ, জি 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 তারিখ জি থেকে মেবি অবশ্যই নেক্সট নভেম্বর। মান্থের মধ্যেই শুরু করবো। এবং এখানে একটা হ্যাঁ বিষয় হচ্ছে যে সামনে নেক্সট মান্থে ধরেন আমি যদি যেটা বললাম ভাইয়াদের যে 3 মাসের একটা মানে একটা লং জার্নি হবে যদি যারা যারা ইনক্লুড হবে আর কি। সো রাইট, এটা আমরা 60+ আওয়ার্স এর একটা কোর্স প্ল্যান জি করছি আর কি, জি 64 আওয়ার্স এর মতো এরকম হবে আর কি। রাইট। সো সো যেহেতু আরেকটা হোপফুলি বিষয় হচ্ছে ভাই যে আপনার নেক্সট ইয়ারের প্রথম দিকেই বা বা ফেব্রুয়ারি বা মার্চের দিকে হয়তো বা রোজা। সো যদি ম্যাক্সিমাম হয় তাহলে ওই রোজার আগে আমি শেষ করে দিব, বুঝতে পারছেন? হ্যাঁ, হোপফুলি যে নেক্সট মান্থে সেক্ষেত্রে তো মাহবুব ভাই সেটাই। হয়তো বা একটু এক্সট্রা আওয়ার এফোর্ট দিবে, হুম হুম আপনাদেরও হুম একটু এক্সট্রা আওয়ার মাহবুবার সাথে কন্টিনিউ করতে হবে যদি জি আমরা রোজার আগে শেষ করতে চাই, অথবা জি রোজার মধ্যে অনেকে করতে পারে, বাট আসলে তারাবি থাকে, অনেক কিছু থাকে, হ্যাঁ সেই হ্যাঁ ক্ষেত্রে আমাদের এইটা কনসিডার করা উচিত। জি জি তো আমরা নভেম্বর একদম শুরুতেই শুরু করব, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। সো জি ফেব্রুয়ারির আগে আমরা আশা করি, মানে 18 তারিখের থেকে রোজা, তো তার আগে আমরা হুম শেষ হুম করে ফেলতে পারবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ জি সো সবাইকে আবারও আসলে আন্তরিকভাবে ধন্যবাদ, অনেক ধৈর্য নিয়ে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। শেষমেশ আরেকবার আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের কারো আর কোনো কোশ্চেন আছে কিনা, যেটা আমাদের কাছে জানার আছে এখনো বাকি। জি ইএমআই ব্যাপারটা জানিয়েছেন, এটা জানার ব্যাপার ছিল, এটা একটু সুবিধা হয়েছে আর কি। জি বিলাল ভাই, আরেকটু যদি লাউডলি বলেন, আমি আসলে আপনার কোশ্চেনটা বুঝতে পারি না। ওই যে ইনস্টলমেন্টের যে ব্যাপারটা বলেছেন আর কি, এটা সুবিধা হয়েছে আমাদের জন্য। হ্যাঁ, মানে আসলে কি, আমরা এনটেক একাডেমির আরেকটা গোল আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি মাহবুব ভাই, আমরা সবাই আসলে কোনো না কোনো প্রতিষ্ঠানে জব করি। সো লাস্ট ফিউ মান্থ বললে ভুল হবে, মানে মোর দ্যান 6 মান্থ আমরা অনেক পজিশনে লোক হায়ারের চেষ্টা করতেছি, বাট আসলে সেই লেভেলের রিসোর্স আমরা পাচ্ছি না, মানে আমাদের ডিজায়ার্ড রিসোর্স আমরা রিক্রুট করতে পারতেছি না, ডেফার্ট হয়ে যাচ্ছে, আমাদের আসলে লোক দরকার কিন্তু নিতে পারতেছি না। সো পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে লেটস ডেভেলপ সাম রিসোর্স ফ্রম আওয়ার ওন বাই স্টাবলিং এ ওন অর্গানাইজেশন বাই নেম এনটেক। সেইখান থেকে এটা আসলে কাইন্ড অফ, ওই যে বললাম যে ডিসকাউন্টের বিষয়গুলো আসছে, ইএমআই এর বিষয়গুলো আসছে সুবিধা দেওয়ার জন্য, যাতে আমরা আসলে রিসোর্স গুলো ডেভেলপ করতে পারি, যারা আমাদের মার্কেট প্লাস ইন্টারন্যাশনাল মার্কেটে যাতে ভালো করতে পারে। এটা একটা ইনটেকের মেইন গোল। সেকেন্ড গোল হচ্ছে যতটুকু কমে এবং যতটুকু সুবিধা করে ইনটেকের সাথে আমরা অনবোর্ড করতে পারি। সো ইএমআই ফ্যাসিলিটিটা আপনাদের জন্য থাকবে ইনশাল্লাহ। সো আপনারা এই বিষয়গুলো কনসিডারেশনে রেখে, ইফ ইউ আর ইন্টারেস্টেড, তাহলে আমি রিকোয়েস্ট করব যে প্রথম 10 জন হন। সো আর কোনো কোশ্চেন কারো যদি থাকে, না হলে আমরা আসলে কোন সেশনটা কোন ক্লোজ বারে করে হচ্ছে দিতে এটা, পারি। কোন কোন বারে? এই বারটা আসলে আমরা মিটিগেট করে নিতে পারবো। মাহবা, এটা কি জি স্যাটারডে এন্ড মানডে বা ফ্রাইডে। ওয়েডনেসডে এরকম? আমি আমি চাচ্ছিলাম ফ্রাইডে স্যাটারডে নিতে, হ্যাঁ যেহেতু অফ ডে হ্যাঁ, থাকে। অফিসিয়াল জি ডেতে আসলে যারা আছেন সবাই কোনো না কোনো জায়গায় ইনভলভ জবে। তো চাচ্ছি না যে আসলে জব আওয়ারের ক্ষেত্রে জব আওয়ারের পরে আইসা এটা ইনক্লুড হয় একটু ডিফিকাল্ট। ঠিক আছে, যে সারাদিন জব করে আসলো আইসা ভাই ওটাতে ইনক্লুড হয় একটু ডিফিকাল্ট, সময় দেওয়া একটু ডিফিকাল্ট। সেটা, ঠিক আছে এটা একটা রিল্যাক্স বৃহস্পতিবার টাইমে দিনটা করলে মোর মোর অ্যাটেনশন দেওয়া সম্ভব। জি এই জন্য আমি ফ্রাইডে স্যাটারডের কথাই চিন্তা করতেছিলাম, এবং সেটা হলো বিকালের দিকে মোস্ট। হ্যাঁ হ্যাঁ, তারপরেও যদি কোনো পার্টিসিপেন্টের হুম স্পেশাল কোনো প্রবলেম থাকে, আমরা হয়তো বা এটা পরে পোল ক্রিয়েট করে আমরা ডেটটাকে ঠিক করে নিব আর কি, কোন ডেটে হ্যাঁ কোন বা হ্যাঁ কোন বারে করবো। হ্যাঁ হ্যাঁ আপনারা কি সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন, এখানে যারা আছেন? অথবা জি, এই যে একটা পোল শিডিউলটা, দেন, পোলটা আচ্ছা দিলেই ভালো হবে। আর একটা এই যে বড় কারণ শিডিউলটা, হচ্ছে শুক্র শনিবার শেয়ার আসলেও করা হয়েছে। অনেকেরই একবারে যে অ্যাক্টিভিটিস থাকে না তা না। হুম 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 হ্যাঁ উইকলি গুলো করলেও একেবারে খারাপ হয় না, যেমন রবি বৃহস্পতিবার বা যে কোনো মানে হ্যাঁ, না আমরা আমরা ওয়ান একটা ডে চেষ্টা করবো একটা হলিডেতে রাখার জন্য আর একটা ওয়ার্কিং ডেতে রাখার জন্য। আমরা এটা একটা পোল ক্রিয়েট করব, পোলে যেটা ম্যাক্স আসবে সেটা নিয়ে আমরা উইল ঠিক ট্রাই টু আছে। গো উইথ দ্যাট। ঠিক। ওকে। সাজু কিছু বলতে চাচ্ছিলেন? এখানে কিছু কেউ কি আছেন যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, আউট নেটওয়ার্ক থেকে জয়েন করেছেন, এমন কেউ কি আছেন? আমাদের এই যে ওয়েবিনারটা হচ্ছে, এটা একটা গ্রুপের মাধ্যমে আমরা সার্কুলার করছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কি সবাই আছেন যারা এখন আছি? যদি কেউ না থাকেন, তাহলে আহ, জানাতে পারেন। জানাতে পারেন, আমরা আপনাদেরকে গ্রুপে অ্যাড করে নিব। আমরা সবকিছু এখানে আপডেট দিব তো। ওয়ার্কশপটার ইয়েতে আছি, ওকে।
হ্যাঁ, অন্য যদি আরো কেউ কি কোনো না থাকেন, শুধু তিনি বলেন যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, যদি কেউ না থাকেন আমাদের সাথে যারা যুক্ত আছেন, সবাই কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? হোপফুলি সবাই আছেন। তারপরেও আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন, এনটেক পেজ সার্চ করলেই পাবেন ফেসবুকে। হ্যাঁ, ওইখান থেকেও আসতে পারবেন। আচ্ছা, আমরা এই ফ্রাইডে ওয়েবিনারের রেকর্ডটা আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো, আপনারা পরবর্তীতে চাইলে সময় করে আরেকবার দেখতে পারবেন। আচ্ছা, ফ্রাইডে স্যাটারডের শিডিউলে কি এমনি এই মুহূর্তে কারোর প্রবলেম হবে কি মনে হয়? মানে আপনাদের কারেন্ট শিডিউলের সাথে কি ফ্রাইডে স্যাটারডের সাথে কোনো কনফ্লিক্ট করবে কি? আচ্ছা, এটা আমরা একটা পোল ক্রিয়েট করেই করি, এটা এখন আর কোশ্চেন না করি। সম্ভবত সোহাগ তালুকদার হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, রাইট? মেবি লেফট করেছেন। এনিওয়ে, উনি একটা মেসেজ দিছিলেন। তো ঠিক আছে, আমাদের পেজের সাথে সম্পৃক্ত থাকলেও আপনারা পেয়ে যাবেন। আর আমি আসলে আর কথা না বেড়াই, আমরা গ্রুপেও দিয়ে দিব। এবং আপনাদের যদি পরিচিত কাউকে আরো ইনভাইট করতে চান, আপনারা ওই ওয়েবিনারের ভিডিওটা তাদেরকে শেয়ার করতে পারেন। তারা দেখে যদি ইন্টারেস্টেড হয়, তারাও আমাদের সাথে এনরোল করতে পারবে। তো সবাইকে আসলে শুভরাত্রি। সবাইকে অনেক দীর্ঘ সময় ওয়েট করালাম, এই জন্য ইনটেকের পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাই। জি।